হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই? কেমন আছো সবাই? দ্রুত চলে আসো। কি অবস্থা? মানুষজন কোথায়? কেমন আছো তোমরা? বলো। সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। সবাই দ্রুত চলে আসো। মানুষজন কোথায় আছো? সবাই দ্রুত চলে আসো, আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। সবাই দ্রুত চলে আসো। আজকে আমাদের বৃত্ত অধ্যায়ের লাস্ট ক্লাস। আজকে আমাদের বৃত্ত অধ্যায়ের সর্বশেষ, অর্থাৎ 10 নম্বর লেকচার। তো সবাই দ্রুত চলে আসো। সাইকেল একে আমাদের 4টা অধ্যায়, তার মধ্যে ইতিমধ্যে আমরা 2টা বড় বড় অধ্যায় কমপ্লিট করে ফেলছি। এবং আজকে ক্লাসে আমরা, এই সাউন্ড নাই, একটু ওয়েট। ওই ব্যাপারে কি হইলো? হ্যালো, এই ওই ব্যাপারে এখন ঠিক আছে? ওই ব্যাপারে এখন ঠিক আছে কিনা একটু বলো তো। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, ওকে, ফাইন। তো আজকে আরেকটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। এরপর বাকি থাকবে শুধু ষষ্ঠ অধ্যায়, ত্রিকোণমিতি। তো ওই ষষ্ঠ অধ্যায় খুবই ছোট, একদম 9-10-এ যেই ত্রিকোণমিতি পড়ছিলা, 9-10-এ হায়ার ম্যাথে যেই ত্রিকোণমিতি ছিল, সেটাই ষষ্ঠ অধ্যায়। ওটা আমরা 4 ক্লাসেই কমপ্লিট করে ফেলতে পারবো। তো আজকে আমাদের বৃত্ত অধ্যায় কমপ্লিট হবে। এবং আগামী সপ্তাহে তোমাদের সাইকেল 4-এ ক্লাস হবে, শনি সোম বুধ শুক্র। আগামী সপ্তাহের শনিবার এবং সোমবার আমি কোনো ক্লাস নিব না। আজকে রাতে আমি দেশের বাইরে যাচ্ছি 7 দিনের জন্য। তো আজকে রাতে যাচ্ছি, আগামী মঙ্গলবারে বা বুধবারে হয়তো ব্যাক করব। তো আজকে আমরা বৃত্ত অধ্যায় কমপ্লিট করতেছি। আগামী সপ্তাহে সাইকেল 1-এ কোনো ক্লাস হবে না। আগামী সপ্তাহে 4 দিনই সাইকেল 4-এ রাকিব ভাইয়া ক্লাস নেবে জটিল সংখ্যার। তোমরা তো জানো যে এখন শনি সোম এই 2 দিন সাইকেল 1-এ ক্লাস হয়, আর বুধ শুক্র 2 দিন সাইকেল 4-এ। বাট আগামী সপ্তাহে আমি কোনো ক্লাস নিব না। আগামী সপ্তাহে ফুল 4 দিনই রাকিব ভাইয়া সাইকেল 4-এ জটিল সংখ্যার ক্লাস নেবে। ঠিক আছে? কোন দেশে যাচ্ছেন? থাইল্যান্ড। আজকে রাত 10টায় বেরোবো, তোমাদের ক্লাসটা নিয়ে রেডি হওয়া শুরু হবো আর কি। আজকে রাত 12টায় ফ্লাইট। তো 10টা মানে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আগে যাওয়া লাগে, ইন্টারন্যাশনাল ফ্লাইটে 3 ঘন্টা আগে থাকতে বলে। তো আমরা 6টা থেকে 7:30 বা 8টার মধ্যেই আজকে ক্লাসটা হয়ে যাবে আশা করি। তারপরে তোমাদের ক্লাস শেষ করে রেডি হয়ে বের হবো। হ্যাঁ, ওকে, ফাইন। তো শোনো, আজকে বৃত্ত কমপ্লিট হচ্ছে। বৃত্ত অধ্যায়ের ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট আজকে ক্লাসের পরে, আজকে রাতের মধ্যে আপলোড হয়ে যাবে। তো বৃত্ত অধ্যায়ের মেগা এক্সাম 22 তারিখ। বৃত্ত অধ্যায়ের মেগা এক্সাম এই শুক্রবারের পরের শুক্রবার। বৃত্ত মেগা এক্সাম এই শুক্রবারের পরের শুক্রবার, 22 ডিসেম্বর। 22, 12, 23 শুক্রবার। 22 তারিখ শুক্রবার পড়ছে না? একটু চেক দাও তো। এই 22 তারিখ তো শুক্রবার পড়ছে, তাই না? একটু চেক দাও শুক্রবার পড়ছে কিনা। 22 তারিখ শুক্রবার। তো আজকে সার্কেল মানে বৃত্ত অধ্যায় কমপ্লিট হবে, এবং এই অধ্যায়ের উপর মেগা এক্সাম হবে এই সামনের শুক্রবারের পরের শুক্রবার। আর সাইকেল 4-এ যারা আছো তোমরা জানো যে বাস্তব সংখ্যা অধ্যায়ের মেগা এক্সাম এই শুক্রবারে হওয়ার কথা ছিল, বাট সেটা এই শুক্রবারে হবে না, যেহেতু বাস্তব সংখ্যার লাস্ট ক্লাসটা নিতে পারি নাই। এবং এই শুক্রবারে তোমাদের ফিজিক্স ব্যাচে মেগা এক্সাম আছে। তো সাইকেল 4-এর মেগা এক্সাম দেরিতে হবে, এই শুক্রবারের পরের শুক্রবারে। আগে বৃত্ত হবে, তারপরে আমি দেশে ব্যাক করে ওই বাস্তব সংখ্যা অধ্যায়ের উপর আরও একটা ক্লাস বাকি আছে, ওটা নিব। তারপরে বাস্তব সংখ্যা অধ্যায়ের মেগা এক্সাম হবে। আর সাইকেল 4-এ বাস্তব সংখ্যা অধ্যায়ের প্র্যাকটিস শিটগুলো আজকে রাতের মধ্যে আপলোড হবে। কাজেই
বৃত্ত অধ্যায়ের প্র্যাকটিস শিট এবং বাস্তব সংখ্যার প্র্যাকটিস শিট সবই আজকের রাতের মধ্যেই আপলোড হয়ে যাবে, ঠিক আছে? বাট 22 তারিখ শুক্রবার, মানে এই শুক্রবারের পরে শুক্রবার বৃত্ত অধ্যায়ের মেগা এক্সাম হবে। তারপরের শুক্রবারে বুঝতেছো, 22 তারিখের পরে শুক্রবার কবে? 29 তারিখ। 29 তারিখে হবে বাস্তব সংখ্যার মেগা এক্সাম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ফাইন। চলো আমরা আজকে ক্লাস শুরু করি। এমসিকিউ ক্লাস নেবেন না? এমসিকিউ ক্লাস সরল লেখাবৃত্ত মিলে একসাথে নিব, বাট মেগা এক্সামের জন্য এমসিকিউ ক্লাস দরকার নাই, প্র্যাকটিস শিট সলভ করলে এনাফ। যারা প্র্যাকটিস শিট সলভ করবা আলাদা করে এমসিকিউ ক্লাস দরকার হবে না, কারণ মেগা এক্সামে যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে ওটা এমসিকিউ ক্লাস করে আহামরি কোনো লাভ হবে না। কাজে আমি নিব সরল লেখাবৃত্ত দুইটা মিক্স করে একটা ক্লাস, অথবা দুইটার লাগলে আলাদা দুইটা ক্লাসে নিব এমসিকিউ ক্লাস। বাট মেগা এক্সামের জন্য এমসিকিউ ক্লাস আগে নিতে হবে এরকম না। মেগা এক্সামের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড যারা দেখছো তোমরা বুঝতে পারছো এই ব্যাপারটা। ওকে ঠিক আছে, তো চলো চলো চলো, রেডি 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 রেডি, সবাই প্রশ্ন তোলো, সবাই প্রশ্ন তোলো, প্রশ্ন তোলো, দ্রুত দ্রুত দ্রুত, দৌড় দেও দৌড় দেও। হ্যাঁ প্রসন্ন শর্মা ঠিক আছে। মুশফিকা বলছে শুধু এক্সাম আর এক্সাম। এই কই, কতদিন ধরে এক্সাম নেই না? সেই যে সরল রেখার এক্সাম নিছিলাম, এরপর তো আর মেগা এক্সাম হয়নি। হ্যাঁ আজকের ক্লাস কি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস? না, কোনো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড নাই, সব নর্মাল ক্লাস। আজকে ক্লাসও নর্মাল ক্লাস, কোনো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড বলতে কিছু নাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমাকে বলো, যে বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে এবং যার ব্যাসার্ধ 4 একক তার সমীকরণ নির্ণয় করো। তোমরা আগে আমাকে বলো এরকম বৃত্ত কয়টা পাওয়া যাবে? একটা বৃত্তের শুধু ব্যাসার্ধ দেওয়া এবং উভয় অক্ষকে স্পর্শ করে, এরকম বৃত্ত কয়টা পাওয়া যাবে বলো? এখানে কিন্তু কোনো বিন্দু ফিক্স করা নাই। এরকম ম্যাথ আমরা আগেও করছি, বাট ওই ম্যাথগুলোতে বিন্দুগুলা ফিক্স করে দিত যে একটা বৃত্ত অমুক বিন্দু দিয়ে যায় বা অমুক, আরো অনেক কন্ডিশন দেওয়া থাকতো। এখানে অন্য কোনো কন্ডিশন নাই, শুধু বলছে যে একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে এবং ব্যাসার্ধ 4 একক, এরকম বৃত্ত হইতে পারে 4টা। 4টা হবে, কে কে বুঝছো বলো? এই যে একটা, এই যে আরেকটা, ব্যাসার্ধ সবগুলো সমান কিন্তু, এই যে আরেকটা। আচ্ছা কে কে বুঝছো যে উত্তর 4টা? দেখি, যে যে বুঝছো 4টা তোমরা ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। ব্যাসার্ধ সমান হবে মানে সবগুলোর সাইজ সমান হবে। পরীক্ষায় বৃত্তের চিত্র আঁকা লাগবে না, পরীক্ষায় চিত্র না আঁকলেও চলবে। একটা বড় হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে বেশি। পরীক্ষায় এগুলো ম্যাথের চিত্র আঁকা লাগবে না, তোমাকে বোঝানোর জন্য আমি চিত্র আঁকাইতেছি। সবগুলোর ব্যাসার্ধ যেহেতু সমান, তাহলে সবগুলোর সাইজ সাইজ কিন্তু সমান হবে। বাট আমার এখানে সাইজ তো ছোট বড় হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, তুমি ধরে নাও, তুমি ধরে নাও সবগুলা বৃত্তের সাইজ সমান, এটাও একটু বড় হয়ে গেছে। এবার ঠিক আছে, হ্যাঁ এবার মোটামুটি ঠিক আছে। তো এখন দেখো ভাইয়া, তুমি শুধু প্রথম চতুর্ভাগেরটা চিন্তা করো, শুধু প্রথম চতুর্ভাগেরটা, শুধু প্রথম চতুর্ভাগেরটা চিন্তা করো। ভাইয়া ব্যাসার্ধ তো সবগুলোরই 4 একক, সবগুলোর ব্যাসার্ধ কত একক? 4 একক। তাহলে আমাকে বলো তো প্রথম চতুর্ভাগের বৃত্তটার, প্রথম চতুর্ভাগের বৃত্তটার ব্যাসার্ধ তো 4 একক, সবাই জানি। কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? 4,4। কারণ উভয় অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ, কেন্দ্রের ভুজ, কেন্দ্রের কোটি সমান। এই দেখো, এই যে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এইটা 4 হইলে এটাও 4। ওই যে এই যে দেখো, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, রাইট? তাইলে একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্রের, তার কেন্দ্রের ভুজ, কোটি এবং ব্যাসার্ধ সমান। আচ্ছা আমাকে বলো তো এই বৃত্তটার কেন্দ্র কি হবে? শোনো, ব্যাসার্ধ কিন্তু সবগুলোরই 4। নির্ণয় বৃত্তের লিখো, নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ, নির্ণয় বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ, এই দুটো জিনিস দরকার, তাই না? তো ব্যাসার্ধ কিন্তু সবগুলার 4 একক, ব্যাসার্ধ ফিক্স। তাহলে কেন্দ্র এটা হইতে পারে 4,4। দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ, -4,4। তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি দুইটা নেগেটিভ, -4। চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ, কোটি নেগেটিভ। তুমি নিজে বুঝতে পারলে হইলো, পরীক্ষা কিন্তু চিত্র না আঁকালেও সমস্যা নাই। তার মানে টোটাল বৃত্তের কেন্দ্র কয়টা? 4টা। একবার ভুজ পজিটিভ, একবার নেগেটিভ, আরেকবার কোটি পজিটিভ, কোটি নেগেটিভ। তার মানে কি +-4 +-4, কে কে বুঝছো এটা বলো? +-4, +-4, মোট 4টা। দেখো এটা কে কে বুঝছো? এটা বুঝতে পারলে ম্যাথ শেষ। যে কেন্দ্র হচ্ছে +-4, +-4,
নির্ণয় বৃত্তের কেন্দ্র হইতে পারে 4টা। নির্ণয় বৃত্তের কেন্দ্র দেখো 4,4 4,-4। আবার এদিকে -4, +4 -4, -4। দেখো একবার বুঝ পজিটিভ, এই না বুঝ দুটো পজিটিভ, এই না বুঝ দুটো নেগেটিভ। আরেকবার এখানে কোটি দুইটা পজিটিভ, কোটি দুটো নেগেটিভ, তার মানে +-4 +-4। এখানে প্লাস, এখানে প্লাস নিয়ে একটা বিন্দু, এই যে 4,4। এখানে মাইনাস, এখানে প্লাস নিয়ে দ্বিতীয় চতুর্ভাগ, মাইনাস এবং মাইনাস নিয়ে তৃতীয় চতুর্ভাগ, প্লাস এবং মাইনাস নিয়ে চতুর্থ চতুর্ভাগ। সুতরাং কেন্দ্র এখানে কয়টা আছে? এখানে কিন্তু কেন্দ্র 4টে আছে। কয়টা? 4টা। এই যে +-4, +-4, এখানে কিন্তু বিন্দু আছে কয়টা? 4টা। 4টা চতুর্ভাগে 4টা বিন্দু। সুতরাং নির্ণয় বৃত্ত শেষ। নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ, কেন্দ্র ব্যাসার্ধ জানি, তাহলে x - h, x মাইনাস কেন্দ্রের ভুজ, তো মাইনাস করলে প্লাস মাইনাস থাকলে তো প্লাস মাইনাসই থাকবে, হোল স্কয়ার, প্লাস y মাইনাস কেন্দ্রের কোটি, তো বিয়োগ করলে +-4, তো +-4ই থাকবে। প্লাস মাইনাসকে মাইনাস করলেও তো লিখতে পারো প্লাস মাইনাসের জায়গায় মাইনাস প্লাস, ডাজেন্ট ম্যাটার, একই তো কথা। এই যে ব্যাসার্ধ স্কয়ার, খেয়াল করে দেখো x মাইনাস কেন্দ্রের ভুজ, x মাইনাস কেন্দ্রের ভুজ, এটা একটু উপরে উঠে গেল। এই যে দেখো x মাইনাস কেন্দ্রের ভুজ, তো প্লাস মাইনাস থাকলে বিয়োগ করলেও আলটিমেটলি প্লাস মাইনাসই থাকবে, এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। তাইলে উত্তর কি আসতেছে? এখান থেকে আসতেছে x² +-4×8x প্লাস স্কয়ার করে দিলে তো +-16 হয়ে যাবে, y² +-4×8y স্কয়ার করে দিলে 4×4 = 16 16, তো একটা 16 একটা 16 কাটা, এই 16 এই 16 কাটা, তাহলে থাকতেছে কি x² +y², সাজাই লিখি, +-8x +-8y, আর একটা 16 থাকবে। সবাই কি বুঝছো ঘটনাটা? কে কে বুঝছো হাত তুলো। এইরকম বৃত্ত পাওয়া যেতে পারে 4টা, কারণ এখানে ব্যাসার্ধ ছাড়া অন্য কোনো কিছু ফিক্স করা নাই। যদি বলে দিত যে একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে এবং এক্স অক্ষকে মনে করো যে সামথিং লাইক ধরো 4,0 বিন্দুতে স্পর্শ করে, তাহলে শুধুমাত্র ডান দিকে 2টা হইতো। যদি বলে যে -4,0, তাহলে শুধু বাম দিকে 2টা হইতো উত্তর। বাট এখানে যেহেতু কোনো বিন্দু ফিক্স করা নাই, একটা বিন্দু ফিক্স করে দিলেই কিন্তু তখন উত্তর আর 4টা হইতো না। এক্স অক্ষে একটা বিন্দু ফিক্স করে দিলে শুধু ডান পাশের গুলা অথবা শুধু বাম পাশের 2টা উত্তর হইতো। এখানে যেহেতু শুধু ব্যাসার্ধ দেওয়া, উত্তর 4টাই হবে। শেষ। এখন এই প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়। হ্যাঁ তন্ময় 560, তোমার নাম বলে ফেলছি। লেকচার 9 করে আসলাম, ভেরি গুড। সুমাইয়া নেহরিন ঈশা, অ্যাপ্রিসিয়েটেড। বাদশাহ, মনি খাতুন, ভেরি গুড। সামিউল, সুজনা তাবাসসুম, ফায়াজ, প্রসন্ন, আমাদের জন্য চকলেট আনিয়েন। হ্যাঁ ঠিক আছে, একটা চকলেট আইনা সবাই রে খাওয়াবো অনলাইনে। 23 ব্যাচেরেও খাওয়াবো, 24 ব্যাচেরেও খাওয়াবো, 25 ব্যাচেরেও একটা চকলেটই খাওয়াবো। অনলাইনে খাওয়াইতে তো কোনো সমস্যা নাই, সব প্রজাতির একটা করে চকলেট আনবো, সবাইকে এই এক চকলেট দিয়ে এই সব ব্যাচ খাওয়াই দেবো অনলাইনে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। প্রশ্ন তুলে ফেলো। খুবই চমৎকার মেথ, খুবই চমৎকার, খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই সুন্দর। ঠিক আছে, শোনো, পরীক্ষায় পরীক্ষায় তুমি যদি চিত্র আঁকতে চাও, 4টা চিত্র না আঁকলেও চলবে, শুধু একটা এঁকে তুমি একটা আঁকাইলা। ধরো তুমি চিত্র একটা আঁকাইলা, তো নিজে বুঝতে পারলে হলো, মানে তোমার বোঝার জন্য। তুমি যদি বুঝতে পারো উত্তর 4টা, তাহলে এখানে একটা এঁকে বলবা যে এখানে বৃত্তের কেন্দ্র হবে এটা। অথবা তোমার যদি মনে হয় যে না আমি 4টাই আঁকাই দিব, তাহলে আঁকাও, কোনো সমস্যা নাই, নিজের বুঝতে পারলেই হলো। এখানে উত্তর কয়টা হবে একটু প্রশ্নটা পড়ে বলো তো। দেখো এইরকম ম্যাথ কিন্তু আমরা আরো করছি। আমরা যে ম্যাথগুলো করছি ওখানে একটা বিন্দু দেওয়া থাকতো, তো একটা বিন্দু ফিক্স করে দিলে তো 4টা তখন আর পাওয়া যেত না। কিন্তু এখানে কিন্তু কোনো বিন্দু ফিক্স করা ছিল না, আগের ম্যাথেও এই ম্যাথেও। দেখো এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় এক অক্ষকে মূল বিন্দু থেকে 6 একক দূরে স্পর্শ করে। আচ্ছা, কিন্তু বিন্দু ফিক্স করা নাই, এক অক্ষকে মূল বিন্দু থেকে 6 একক দূরে স্পর্শ করে। 6 একক দূরে, দেখো ধনাত্মক দিকে বলে নাই, ঋণাত্মক দিকেও বলে নাই, মানে 6 একক দূরে ডান দিকেও হইতে পারে, বাম দিকেও হইতে পারে। এবং y অক্ষ থেকে 12 একক দীর্ঘ যা ছিন্ন করে মানে কর্তন করে। এরূপ কতগুলি বৃত্তের সমীকরণ পাওয়া যাবে বলো তো? কয়টা পাওয়া যাবে? এরকম কয়টা পাওয়া যাবে?
অনেকে তো বুঝে ফেলছে ভাই আগেরটাতে যেহেতু সাইডটা পাইছি তাহলে এটাতেও সাইডটাই পাবো, কথা সত্য। হ্যাঁ, কয়টা পাবো? চারটাই পাবো। দেখো আগে ঘটনা দেখো। পরীক্ষার হলে তো আর এইভাবে বলে দিবে না যে আগের ম্যাথে উত্তর চারটা ছিল। ওয়েট, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ম্যাথগুলো ভালো মতো বোঝো। এই ম্যাথগুলো বুঝতে পারলে পরীক্ষায় তুমি পারবা, বুঝাটা বেশি ইম্পর্টেন্ট। এই যে এটা মূল বিন্দু, মানে মূল বিন্দু। দেখো তোমাকে কি বলছে, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে। এখন আবার কেউ ভাইবো না যে ভাই এখানে তো একটি বৃত্ত বলছে, প্রশ্ন তো বলছে একটি বৃত্ত, তাহলে আপনি কেমনে সাইডটা বের করবেন? কোনো সমস্যা নাই। কেউ আবার এটা বললো না যে ভাই প্রশ্ন তো একটা চাইছে, তাহলে একটা বের করে দিলে হবে না। না, হবে না। যদি এই একটাই একাধিক হইতে পারে, এই একটা মানে সাইডটা, সাইডটা প্রত্যেকটাই একটা, এইরকম উত্তর দুইটা পসিবল থাকলে দুইটা দিতে হবে। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক অক্ষকে মূল বিন্দু থেকে 6 একক দূরে। ধরো যে এটা তো মূল বিন্দু, মূল বিন্দু থেকে এক অক্ষকে 6 একক দূরে, মানে ধরো এখানে কোথাও আর এইদিকে কোথাও, দুই দিকে হইতে পারে। মূল বিন্দু থেকে 6 একক দূরে, এই যে ধরো এতটুকু 6 একক, 6 একক, এতটুকু 6 একক, 6 একক দূরে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 12 একক দীর্ঘ যা ছিন্ন করে। ওয়েট, আচ্ছা আমি আগে আমার মতো সুন্দর করে চিত্রটা আঁকাই, পরে আমি বিন্দুগুলা আইডেন্টিফাই করতেছি। দাঁড়াও, আগে চিত্রগুলো আঁকাই, সুন্দর চিত্র আঁকাইনি। ওয়াই অক্ষ থেকে যা খণ্ডন করে, এই যে অত বেশি বড় হয়ে গেছে। এই যে দেখো, এই দেখো এই বৃত্তটা এক অক্ষকে, দেখো এক অক্ষকে মূল বিন্দু থেকে 6 একক দূরে স্পর্শ করছে। তাহলে এতটুকু ধরো, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? 6,0। এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক এক অক্ষকে মূল বিন্দু থেকে 6 একক দূরত্বে স্পর্শ করছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক 6,0। কথা সত্য, কারণ মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব 6 একক এক অক্ষ বরাবর, আর এক অক্ষে তো কোটি শূন্য। এবং ওয়াই অক্ষ থেকে 12 একক দীর্ঘ যা ছিন্ন করে, এই দেখো ওয়াই অক্ষ থেকে সে একটা যা ছিন্ন করছে, মানে যা কর্তন করছে। এই যে এখান থেকে এই পর্যন্ত ধরো এ বি যা, তাহলে এ বি যা এর দৈর্ঘ্য কত? 12। এই প্রশ্ন বুঝছো, এ বি যা সে ওয়াই অক্ষ থেকে যতটুকু অংশ খণ্ডন করছে তার দৈর্ঘ্য হচ্ছে 12 এ বি। এই যে এ বি টোটালটা হচ্ছে 12। এখন এরকম বৃত্ত কয়টা হইতে পারে? 4টা। শোনো, তুমি উত্তর বের করবে একটা চিন্তা করে, তারপর বাকি অটোমেটিক, তুমি কেন্দ্র বাইর করে ফেললে বাকিগুলো অটোমেটিক বের হয়ে যাবে। আচ্ছা ওয়েট, তাহলে আগে আমি তোমাকে বলি কেমনে 4টা। এই যে একটা হইতে পারে এখানে, একটা হইতে পারে এই দেখো এক অক্ষকে ধনাত্মক 6,0 বিন্দুতে স্পর্শ করে ধনাত্মক দিকে, এবং ওই অক্ষ থেকে এই যে 12 একক, এই যে নিচের দিকে, এখানে তো ধনাত্মক দিক না ঋণাত্মক দিক ওইরকম তো কিছু ফিক্স করা নাই। এরকম একটা হইতে পারে। আবার মনে করো যে এই যে এক অক্ষে ঋণাত্মক দিকে 6 একক দূরত্বে, বলছে এক অক্ষকে মূল বিন্দু থেকে 6 একক দূরে স্পর্শ করে, তো 6 একক দূরে ডান দিকে হইতে পারে। এই যে এখানে আমরা নিচে ডান দিকে এক অক্ষকে ধনাত্মক দিকে মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে স্পর্শ করছে, আর দুইটা হইতে পারে এই যে বাম দিকে হইতে পারে না, ওইগুলো রাখাইলাম না, ওগুলো রাখাইলাম না, তাহলে চিত্র জগা খিচুড়ি হয়ে যাবে। তুমি আগে জিনিসটা বোঝো, দুইটা হইতে পারে ডান দিকে, আর দুইটা হইতে পারে, একটা হইতে পারে এই যে এরকম, একটা হইতে পারে এই যে এরকম। এটা স্পর্শ করবে -6,0 বিন্দুতে। আগে যে 4টা হবে এটা কে কে বুঝছো বলো? উত্তর যে 4টা হবে এটা কে কে বুঝছো বলো? বাম পাশে গুলো আগাইলাম না, পরে আগাই, এখন আগাই ফেললে চিত্র জগা খিচুড়ি হয়ে যাবে। এই পাশে হবে আরো দুইটা, এই পাশে হবে আরো দুইটা, 4টা। আচ্ছা ফাইন, এখন আমাকে বলো তোমার আগে কাজ কি? আগে কাজ হচ্ছে এই বৃত্তের কেন্দ্র বের করা এবং ব্যাসার্ধ বের করা। তুমি অলওয়েজ প্রথম চতুর্ভাগেরটাকে টার্গেট করবা। প্রথম চতুর্ভাগের কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি বাইর করে ফেলতে পারো তাহলে কাজ শেষ, কারণ ব্যাসার্ধ কিন্তু সবগুলা সেম হবে। ভাইয়া এই বৃত্তগুলো আর ব্যাসার্ধ কিন্তু সবগুলা সেম, কারণ সবগুলা সমান সাইজের বৃত্ত হবে, সবগুলা হবে সমান সাইজের বৃত্ত। কাজেই তুমি যদি ব্যাসার্ধ বের করে ফেলতে পারো এবং কেন্দ্র, প্রথম চতুর্ভাগের কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলতে পারলে বাকিগুলো অটোমেটিক বের হয়ে যাবে। আচ্ছা এখন আমাকে আগে বলো, এই যে এটা যেহেতু 6,0 বিন্দু, তাহলে এখান থেকে এতটুকু, এতটুকু 6 একক, তাহলে এতটুকু কত হবে বলো? লম্ব আঁকাইলাম, এই যে ওয়াই অক্ষের উপর লম্ব আঁকাইলাম এখান থেকে। আরে এটার দৈর্ঘ্য কতটুকু হবে বলো? কেন্দ্র থেকে ওয়াই অক্ষের উপর লম্ব আঁকাইলাম,
তোমরা কি আমার সাথে একমত যে এতটুকু যেহেতু 6 তাহলে এটাও 6? আমার সাথে কে কে একমত? ভালো মতো চিত্রটা বুঝো। চিত্র বুঝতে পারলে এই মেসেজ। আমি যদি বলি যে এই যে দেখো কেন্দ্র থেকে এতটুকু, এতটুকু 6 একক, প্রশ্নে বলা আছে, প্রশ্নেই বলা আছে যে কেন্দ্র থেকে 6 একক দূরে 100 একক স্পর্শ করে, তাহলে এতটুকু 6, এতটুকু 6 হলে এটাও 6। ধরো আমি এই কেন্দ্রের নাম দিলাম ও বিন্দু আর এটার নাম দিলাম ডি, তাহলে ওডি সমান এটা সমান 6, ওডি সমান 6। আমার সাথে একমত না হইলে বলবা যে না আপনার কথা মানি না। ওডি সমান 6। এই ওডি হচ্ছে এ বি এর উপর লম্ব আগাইছি, লম্ব। ও কেন্দ্র থেকে ওয়াই অক্ষের উপর লম্ব। এখন তোমরা কি একটা জিনিস জানো, আগের ক্লাসগুলো যারা করছো, যে কেন্দ্র থেকে কোনো জায়ের উপর লম্ব আগাইলে সেই জাটা সমদ্বিখণ্ডিত হয় ওই বিন্দুতে। কে কে জানো এটা বলো? আমি আবার বলতেছি, কোন বৃত্তের কেন্দ্র থেকে জায়ের উপর তুমি যদি লম্ব আঁকাও, এটা কিন্তু আমরা লম্ব আঁকাইছি, এটাও লম্ব, এটা লম্ব বলেই তো এই দুটো সমান হইছে। তো কেন্দ্র থেকে জায়ের উপর লম্ব আঁকাইলে ওই যা সমদ্বিখণ্ডিত হয়। তো সমদ্বিখণ্ডিত যেহেতু হয়, টোটাল এ বি, প্রশ্নে বলা আছে টোটাল এ বি হচ্ছে 12 একক। তাহলে আমাকে বলো তো বিডি সমান কত হবে? তাহলে বিডি এবং এডি প্রত্যেকে হবে 6 এবং 6, বিডি এবং এডি। এটা কে কে বুঝছো বলো? এটা হবে এই যে দেখো বিডি এবং এডি অর্ধেক হবে, অর্ধেক। এই যে বিডি থেকে এডি এইটাও হবে 6, আবার এ থেকে ডি এটাও হবে 6, টোটাল হচ্ছে 12। এ থেকে বি 12, তাহলে এডি 6 বিডি 6। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, যে এই বৃত্তটার ব্যাসার্ধ কতটুকু, আমি যদি তোমাকে বললাম যে এই বৃত্তের ব্যাসার্ধ ওবি, তুমি কি অস্বীকার করতে পারবা? বলো। দেখো এই বৃত্তের ব্যাসার্ধ আমি বললাম ওবি, তুমি কি আমার সাথে একমত? এই বৃত্তের ব্যাসার্ধ ওবি, অথবা কেউ বলতে পারে ও এ, কথা সত্য, ও এ ব্যাসার্ধ, ও বি ও ব্যাসার্ধ, ও এটার নাম দেও, ধরো এটার নাম ধরো এটা সি, ও সি, ধরো এই বিন্দুটা ধরলাম সি, এটাও ব্যাসার্ধ, ও সি, ও সি, ও বি, ও এ, সবই ব্যাসার্ধ। এখন আমাকে এই যে পিথাগোরাস সাহেবকে কল দেও, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এটা আমরা লম্ব আগাইছি, এটা লম্ব, এই যে এটা লম্ব, এই যে আমরা কিন্তু এটা লম্ব আগাইছি। এখন পিথাগোরাস সাহেবকে কল দিয়ে বলো যে এই দেখো ভূমি লম্ব 6 6, তাহলে ও বি সমান কত বলো? পিথাগোরাস সাহেবকে কল দেও, যে এই যে সমকোণী ত্রিভুজ ও বিডি, ও বিডি তে অতিভুজ স্কয়ার সমান বাকি দুইটা স্কয়ার, ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। পিথাগোরাস সাহেবকে কল দিলে ওবি স্কয়ার সমান আসবে, দেখো ওবি স্কয়ার সমান আসবে, দেখো ওডি মানে 6, বিডি মানেও 6, 36 36 তাহলে 6√2, ওবি সমান 6√2। তাহলে নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ 6√2। কে কে একমত? তার মানে এখানে যতগুলা বৃত্ত পাওয়া যাবে সবগুলা বৃত্তের ব্যাসার্ধ 6√2, যতগুলা বৃত্ত পাওয়া যাবে সবগুলা বৃত্তের ব্যাসার্ধ 6√2। আচ্ছা, ব্যাসার্ধ 6√2 পাই গেছে, দেখো লিখি, নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ পাই গেছি, শুধু কেন্দ্র দরকার। ব্যাসার্ধ পাই গেছে, দেখো নির্ণেয় বৃত্তের কি পাই গেছি? নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ পাই গেছি, শুধু কেন্দ্র দরকার। এখন আমাকে বলো, এই যে কেন্দ্রটা বাইর করব, এই যে কেন্দ্র, এই কেন্দ্রের ভুজ কতটুকু? এতটুকু না? এই দেখো ও থেকে সি, এটাই তো এই কেন্দ্রের ভুজ, সরল রেখার বেসিক স্থানাঙ্ক জ্যামিতি। এই যে এটা কত? 6, এতটুকু 6, তাহলে কেন্দ্রের ভুজ কত? 6। আর কেন্দ্রের কোটি কতটুকু? কেন্দ্রের কোটি হচ্ছে এতটুকু ভাই, ওসি। কেন্দ্রের ভুজ হচ্ছে ওসি, এই সরি, আচ্ছা এটা ও ধরছি তো, তাহলে এটাকে আর কি নাম দিই? ওয়েট, এই বিন্দুটাকে ধরছি ও, এটা মূল বিন্দু, মূল বিন্দুকে কি নাম দেই? নর্মালি তো আমরা মূল বিন্দুকে ধরি ও, আচ্ছা এখানে ও লাগবে না, এখানে আর মূল বিন্দুকে আর কোনো নামকরণই করলাম না। দেখো এই যে এতটুকু, এতটুকু হচ্ছে কেন্দ্রের ভুজ, আর এতটুকু হচ্ছে কোটি। এই যে সি থেকে ও, এটা কোটি, তাহলে এটা কত? এটাও তো বৃত্তের ব্যাসার্ধ ভাই। এই যে ওসি, এই ওসিও তো বৃত্তের ব্যাসার্ধ 6√2। এই যে 6√2, কে কে বুঝছো বলো? প্রথম চতুর্ভাগেরটা বুঝতে পারলে বাকি সবই বুঝতে পারবা, প্রথম চতুর্ভাগেরটা বুঝতে পারলে বাকিগুলা সবই বুঝতে পারবা। কে কে বুঝছো বলো যে ভাই বৃত্তের ব্যাসার্ধ ওবি অথবা ও এ অথবা ওসি সবই ব্যাসার্ধ। এ বৃত্তের ও বি এটাও ব্যাসার্ধ, ও এ এটাও ব্যাসার্ধ, ও সি এটাও ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ তো সব জায়গায় সমান, তাহলে বৃত্তের ব্যাসার্ধ পাইছে 6√2। আর কেন্দ্রের ভুজ হবে এখান থেকে এতটুকু, যে মূল বিন্দু থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে কেন্দ্রের ভুজ, এতটুকু 6। আর কোটি
কোটি কতটুকু? কোটি হচ্ছে ব্যাসার্ধের সমান, এই যে ও থেকে সি, এটা বৃত্তের ব্যাসার্ধের সমান 6,6√2। তাহলে এখন আমাকে বলো এই যে এই বিন্দুটার এই বৃত্তের কেন্দ্র কি হবে? চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ, কোটি নেগেটিভ। আর দ্বিতীয় চতুর্ভাগে এখানে আরেকটা হবে, এটা আগাইলাম না, মনে মনে এটার ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। আর তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি দুইটাই নেগেটিভ। তাহলে আলটিমেটলি কেন্দ্র হবে ভুজ এবং কোটি দুইটাই প্লাস মাইনাস। কে কে বুঝছো বলো তো? এই টাইপের ম্যাথ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসতে পারে। কেন্দ্র +-6, কে কে বুঝছো বলো? শেষ। +-6, কে কে বুঝছো? ম্যাথ শেষ। বাকিটা তো হাউস ওয়াইফ। কে কে বুঝছো সত্যি করে বলো, মিথ্যা কথা বইলো না। আসলেই বুঝছো কে কে? পরীক্ষায় যখন আসবে, পরীক্ষায় জাস্ট একটা চিত্র আঁকাইলেই চলবে। ধরো তুমি শুধুমাত্র প্রথম চতুর্ভাগে আঁকাইলা, এরপরে খালি এতটুকু বলে দিলে হবে যেখানে কেন্দ্র এটা দেখলেই স্যার বুঝতে পারবে যে তুমি বুঝতে পারছো এখানে বৃত্ত হবে মোট 60টা। প্রথম চতুর্ভাগের কেন্দ্র ব্যাসার্ধ সবগুলা বৃত্তের সেম। প্রথম চতুর্ভাগে ভুজ কোটি দুইটাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কোটি নেগেটিভ, ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে দুইটা নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। তার মানে +-6, ভুজ হবে প্লাস মাইনাস, ভুজও প্লাস মাইনাস হবে, কোটিও প্লাস মাইনাস হবে। সুতরাং নির্ণয় বৃত্ত লিখো। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ x প্লাস মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কয়ার প্লাস y প্লাস মাইনাস কেন্দ্রের কোটি 6√2 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। ভর্তি পরীক্ষায় এতটুক লিখে এতটুক রেখে দিলেই ফুল নাম্বার। ভর্তি পরীক্ষায় ধরো এটা বুয়েট ভর্তি পরীক্ষা আসলো, এই টাইপের ম্যাথ তো এমসিকিউতে আসে না, নরমালি রিটেনেই আসে। তুমি এখানে অ্যান্সার দিয়ে দিলে ফুল নাম্বার পাওয়া যাবা। বাট একাডেমিকে অবশ্যই তুমি এগুলাকে সুন্দর করে দিবা। এক্স স্কয়ার প্লাস মাইনাস 6×2 = 12x, আর স্কয়ার করে দিলে তো শুধু পজিটিভ 36, প্লাস ওয়াই স্কয়ার প্লাস মাইনাস 6×12√2 ওয়াই, আর এটাকে স্কয়ার করলে তো প্লাস হয়ে যাবে। স্কয়ার করলে কত হবে? 6×6 = 36, 36×72 ইকুয়ালস টু, এটা মুইছা দিলাম, ইকুয়ালস টু এটাকে স্কয়ার করলে কত? 72। তাহলে 72 কাটা। সুতরাং নির্ণয় অ্যান্সার হবে, সাজায় লিখি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস মাইনাস 12x প্লাস মাইনাস 12√2y, এখানে থাকবে 36। বুঝতেছো ঘটনা কি? ফাইন, মিলছে সবার? বলো। শোনো, বুয়েট ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে এখানে উত্তর দিয়ে দিবা, তাইলে 10-এ 10। আর একাডেমিকে আসলে অবশ্যই মেকআপ করে দিবা। একাডেমিকে আসলে অবশ্যই এতটুকু মেকআপ করে অ্যান্সারটাকে ওই যে সাধারণ সমীকরণের ফরম্যাট, x² + y² + 2gx + 2fy + c = 0, এই ফরম্যাট এনে দিবা। দাদা ডিফারেন্সিয়েশনের প্র্যাকটিস শিট কবে দিবেন? পাওয়া যাবা, খুব শীঘ্রই পাওয়া যাবা। আর্কাইভ ক্লাসের প্র্যাকটিস শিটগুলো তো আপলোড করে দেওয়ার কথা, এখনো আপলোড হয়নি। এই ডিফারেন্সিয়েশনের প্র্যাকটিস শিট তো আপলোড করে দেওয়ার কথা। আর্কাইভ ক্লাস যে অধ্যায়গুলোর আছে সবগুলারই তো প্র্যাকটিস শিট আপলোড করে দেওয়ার কথা, করে নাই? আচ্ছা, আজকে ক্লাসের পর আমি আবার চেক করতেছি। আর্কাইভ ক্লাস গত ব্যাচের যেগুলো আছে ওগুলার প্র্যাকটিস শিট অলরেডি আপলোড করে দেওয়ার কথা। ঠিক আছে, আমি ক্লাস শেষে চেক করতেছি। হ্যাঁ ঠিক আছে, দেখো প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য সময় হচ্ছে 40 সেকেন্ড। মাত্র আপলোড হয়েছে দাদা? আচ্ছা ঠিক আছে, আপলোড হলে তো হইলই। আজকে রাতে শোনো, আজকে বৃত্ত অধ্যায় শেষ হচ্ছে, আজকে রাতের মধ্যেই বৃত্ত অধ্যায়ের প্র্যাকটিস শিট আপলোড হয়ে যাবে, তোমরা সলভ করা শুরু করে দিবা। আর বাস্তব সংখ্যা অধ্যায়ের যে একটা ক্লাস বাকি, ওটা আমি দেশে ব্যাক করে তারপর আগামী সপ্তাহে নিব, এবং ওই ক্লাসে নেওয়ার পরে বাস্তব সংখ্যার মেগা এক্সামের ডেট পাবলিশ করব, টেনশন নাই, দেরি আছে। আর বাস্তব সংখ্যার প্র্যাকটিস শিট আজকে রাতের মধ্যে আপলোড হয়ে যাবে। বাট যেহেতু একটা ক্লাস বাকি আছে, কিছু টপিক এখনো ওই অধ্যায়ে পড়ানো বাকি আছে, তো ওইগুলো হয়তো সলভ করতে গেলে পারবা না। হ্যাঁ দেখো কি বলছে, দেখাও যে এই সরল রেখাটি এই বৃত্তকে ছেদ করে না। একটু এটাকে বোঝো,
একটা বৃত্ত যদি একটা একটা সরল রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে তাহলে শর্ত কি? দেখো একটা রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, ভালো মতো বুঝছো, তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান হয়? কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়, মনে আছে? এই সাউন্ড নাই, ঘটনা কি? ওয়েবে হচ্ছেটা কি? হ্যাঁ আচ্ছা, বারবার ফোন খালি কানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো আমি বলি, প্রশ্নটা তোলো আগে। এই সরল রেখাটি এই বৃত্তটিকে ছেদ করে না, এটা দেখাইতে হবে। না আমাকে বলো, একটা বৃত্ত যদি একটা সরল রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, তখন কন্ডিশন কি? কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, মনে আছে? স্পর্শকের ক্ষেত্রে মনে আছে কার কার বলো? কোনো একটা রেখা যদি কোনো একটা বৃত্তের স্পর্শক হয়, তাহলে ওই বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এখন যদি একটা রেখা একটা বৃত্তের ছেদক হয়, ছেদক মানে কি? মিনিমাম দুইটা বিন্দুতে ছেদ করবে। এই যে এইবার বলো তো কি হবে? এইবার কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব সিপি, এটা ব্যাসার্ধের চাইতে বেশি হবে নাকি কম হবে বলো? ব্যাসার্ধ তো পুরাটুকু একদম, এই যে কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত এই পুরাটুকু হচ্ছে ব্যাসার্ধ, রাইট? এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ। তো কোনো একটা রেখা যদি একটা বৃত্তের ছেদক হয়, তাহলে অবশ্যই ছেদক মানে মিনিমাম দুইটা বিন্দুতে ছেদ করবে, তাহলে অবশ্যই রেখাটা বৃত্তের ভিতর দিয়ে যাবে একদম। তাহলে সিপি কি হবে? আর এর চাইতে ছোট, একমত তোমরা? যদি ছেদক হয় তাহলে অবশ্যই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কি হবে? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের চাইতে কম হবে। আর যদি ছেদক না হয়, ধরো ছেদকও না স্পর্শকও না, ছেদকও না স্পর্শকও না, এইবার কি বলো তো? এই যে তাহলে কেন্দ্র থেকে স্পর্শক মানে ওই রেখার কেন্দ্র থেকে দেখো এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, তাহলে কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব এটা যদি ব্যাসার্ধের চাইতে বেশি হয়, স্পর্শক বা ছেদক কোনোটিই হবে না, কোনোটিই নয়। বুঝছো ঘটনা? এই কি বুঝাইতে চাচ্ছি, কে কে বুঝছো বলো? ধরো তোমাকে প্রমাণ করতে বললো যে একটা সরল রেখা একটা বৃত্তের স্পর্শক ছেদক নয়, স্পর্শকও নয় ছেদকও নয়, তুমি কি দেখাবা? তুমি দেখাবা যে কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের চাইতে বেশি। বুঝছো ঘটনা? বলো আমি কি বলতে চাচ্ছি, কে কে বুঝছো? কি বলতে চাচ্ছি কে কে বুঝছো? না বুঝার কোনো কারণ নাই, না বুঝার কোনো কারণ নাই। এই জিনিসটা খাতার মধ্যে লিখে রাখো, খুবই ইজি জিনিস, খুবই ইজি, খুবই চমৎকার জিনিস। এই যে সিপি আর এই যে এতটুকু, এতটুকু বৃত্তের ব্যাসার্ধ, খুবই ইজি জিনিস, এমনি মনে থাকবে। তাহলে এখন এখানে দেখাও, তোমাকে বলছে দেখাও যে এই রেখাটি এই বৃত্তকে ছেদ করে না। ছেদ করে না মানে ছেদকও নয় স্পর্শকও নয়। শোনো, ছেদ করে না মানে কি? দেখো স্পর্শকও কিন্তু ছেদ করে, বলা যায় একটা বিন্দুতে ছেদ করে, স্পর্শক একটা বিন্দুতে ছেদ করে, আর ছেদক দুইটা বিন্দুতে ছেদ করে। তো আমার দেখাইতে হবে এখানে স্পর্শকও নয় ছেদকও নয়, কোনোটাই নয়। তাহলে সিপি গ্রেটার দেন আর। তুমি আগে এই বৃত্তের কেন্দ্র বের করো, এই বৃত্তের কেন্দ্র লিখো। নির্ণয় প্রদত্ত বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 3,4 এবং ব্যাসার্ধ √, এটাকে স্কয়ার করলে 9 4 16, 16 25, 25 থেকে 23 গেলে 2 √2। এখন তুমি লিখো কেন্দ্র হতে, কেন্দ্র 3,4 হতে
এই রেখার লম্ব দূরত্ব বাইর করে বলো কত আসে, +28 ইকুয়ালস টু 0। রেখার লম্ব দূরত্ব কত আসে সবাই দ্রুত বলো। এটা সরল রেখা, সরল রেখার কনসেপ্ট। লম্ব দূরত্ব কত আসে, নিচে √অফ এক্স এর শক স্কয়ার 4 কে স্কয়ার করলে 16 প্লাস ওয়াই এর শক -7 -7 কে স্কয়ার করলে +49, উপরে এক্স এর জায়গায় 3 4 এ 12, এক্স এর জায়গায় 3 আর ওয়াই এর জায়গায় 4, 4 সাথে 28 +28, তাহলে -28 +28 কাটাকাটি যাবে। তাইলে কত আসতেছে বলো, এটা দশমিকে বাইর করে ফেলছো, দশমিকে দরকার নাই, √ওভার রেখে দাও। উপরে 12 নিচে √অফ 16 + 49, এটা কত আসছে 12/√65। এটা তো এমনি কাটাকাটি যায় না, 12/√65। এটা গ্রেটার দেন ব্যাসার্ধ, গ্রেটার দেন 2r। এই দেখো সরি √2। এই দেখো কেন্দ্র থেকে এটা অবশ্যই অবশ্যই √2 এর চেয়ে বড়, এটা মান বের করো, √2 এর চেয়ে বড়। √2 এর মান হচ্ছে 4.414 আর এটা 1.48। হ্যাঁ এটা বেশি, তুমি দশমিকে ক্যালকুলেশন করে দেখো, এটা কিন্তু বেশি, বেশি না, দশমিকে নিয়ে দেখো এটার মান কিন্তু এটার সাথে বেশি। সুতরাং তুমি এখন লিখবা, সুতরাং সুতরাং কি লিখবা, এই রেখাটি তুমি এখন বাংলা লিখে দাও, এই রেখাটি, সুতরাং এই রেখাটি এই বৃত্তকে ছেদ করে না। শেষ, এই বুঝছো, আমি আর লিখলাম না, তুমি লিখো সুতরাং এই রেখাটি এই বৃত্তকে ছেদ করে না, সুতরাং এই রেখাটি এই বৃত্তকে ছেদ করে না। ওটা তুমি বাংলায় লিখে দাও, সুতরাং এই বৃত্তটি এই রেখাকে ছেদ করে না। শেষ, বুঝছো? আর যদি দেখাইতে বলতো দেখাও যে এই রেখাটি এই বৃত্তের ছেদক, তখন কি দেখাইতা বলো? স্পর্শক দেখাইতে বললে কি করতে হবে, এটা তো আমরা ম্যাথ করছি অনেকগুলা। যদি বলে ছেদক তাহলে দেখাইতে হবে কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের চাইতে কম। ছেদকের জন্য দেখাইতে হবে কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের চাইতে কম। আর ছেদক বা স্পর্শক কোনোটিই নয়, তখন দেখাইতে হবে বেশি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই চমৎকার, খুবই ইজি ম্যাথ। এইবার এই ম্যাথটা তোলো, এই ম্যাথটা তোলো। প্রশ্নে যদি বলে এক্স এক্সিসকে ধনাত্মক দিকে স্পর্শ করে তো জি প্লাস মাইনাস বের হয়, তবে জি এর মান প্লাস ধরবো নাকি মাইনাস? এক্স অক্ষের ধনাত্মক দিকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ হবে পজিটিভ, রাইট? কেন্দ্রের ভুজ পজিটিভ, তাহলে কেন্দ্রের ভুজ হচ্ছে -জি, তাহলে পজিটিভ হওয়ার জন্য জি এর মান নেগেটিভ নিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস। বুঝছো আজিজুল হক? নাসিম, নাসিম প্রশ্নের উত্তর বুঝছো? তখন কিন্তু পজিটিভ হবে। তো আমরা তো জানি কেন্দ্রের ভুজ হচ্ছে -জি কোটি -f, তো এটার ভ্যালু যদি পজিটিভ হইতে হয় তাহলে অবশ্যই জি নিতে হবে নেগেটিভ। তাহলে জি এর মান মনে করো -2, সামনে আছে আরো মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। বুঝছো ঘটনা? এইভাবে এটা সরল রেখা পড়া থাকলে এই এই জিনিসগুলা তো সরল রেখা পড়া থাকলে একদম পানির মতো ক্লিয়ার থাকা উচিত। দশমিক নিলে হবে, এই কোনো সমস্যা নাই, দশমিক নিলে কোনো সমস্যা নাই, এটা আমরা সৌন্দর্যের জন্য ওইভাবে রেখা দিই। দেখো এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাদের প্রত্যেকটির কেন্দ্র প্রত্যেকটির কেন্দ্র হচ্ছে 3,4 এবং যারা এই বৃত্তকে স্পর্শ করে। আচ্ছা দেখো এখানে কিন্তু প্রশ্নে বলেই দিছে যে দুইটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো আমাকে বলো তো, এই যে দুইটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে এবং স্পর্শ করে বলছে, এটা অন্তঃস্পর্শ নাকি বহিঃস্পর্শ কিছু বলছে? এটা তো অন্তঃস্পর্শ হইতে পারে, বহিঃস্পর্শ হইতে পারে, পারে না? দেখো এখানে কিন্তু অন্তঃস্পর্শ নাকি বহিঃস্পর্শ কিচ্ছু বলেনি, কাজে একবার অন্তঃস্পর্শ ধরে একটা বৃত্ত বাইর হবে, আরেকবার বহিঃস্পর্শ ধরে আরেকটা বৃত্ত বাইর হবে। বুঝছো দুইটা বৃত্ত কেমনে আসবে? প্রশ্নে কিন্তু কিছুই বলেই দেয় নাই,
শুধু স্পর্শ করে বলছে। তো দুইটা বৃত্ত তো দুই ভাবে স্পর্শ করতে পারে, অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ। দাঁড়াও আমি আগে তোমাকে বোঝাই। নির্ণয় বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, আমার কি দরকার বলো? তোমাকে বলছে এরূপ দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাদের প্রত্যেকটির কেন্দ্র 3,4। আমার নির্ণয় দুইটা বৃত্তের কেন্দ্রই দেওয়া আছে। দুইটা বৃত্তের কেন্দ্র সেম হইতেই তো পারে যে একই কেন্দ্র বিশিষ্ট হাজার হাজার বৃত্ত থাকতে পারে, ব্যাসার্ধ আলাদা হবে। তাইলে আমার নির্ণয়, আমার টার্গেট কি? ব্যাসার্ধ বের করা। আমি যদি নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি তাহলে ম্যাথ শেষ। এটা কি বুঝতেছো? নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারলে ম্যাথ শেষ। কেমন বের করবো? ধরি ধরি নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ এখানে লিখি, ওয়েট। ধরো নির্ণয় বৃত্তের কেন্দ্র C1, এটা হচ্ছে নির্ণয় বৃত্তের কেন্দ্র, ধরো C1 3,4। ধরলাম নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ R1, আর প্রদত্ত বৃত্তের কেন্দ্র কত বলো? C2। এই বৃত্তের কেন্দ্র কত? ওই যে 0,0। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 3 একক। এটা তো দেখেই বলে ফেলতে হবে আমার R1 এর মান দরকার। খেয়াল করে দেখো, এই যে এই বৃত্ত, এটা তো দেখা মাত্রই চিনে ফেলতে হবে যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, ব্যাসার্ধ 9 মানে 3 স্কয়ার। তাহলে দেখো এখন আমাদের নির্ণয় বৃত্ত এবং এই বৃত্ত স্পর্শ করে। যদি এরকম হয় যে নির্ণয় বৃত্তটা এই প্রদত্ত বৃত্তকে বহিঃস্পর্শ করে, এখানে অন্তঃস্পর্শ নাকি বহিঃস্পর্শ কিচ্ছু বলা নাই। দুইটা আলাদা আলাদা কন্ডিশন নিয়ে দুইটা বৃত্ত পাওয়া যাবে। প্রশ্নে বলেই দিছে দুইটা বৃত্ত বের করো। তো দেখো, লিখো অন্তঃস্পর্শের ক্ষেত্রে বা বহিঃস্পর্শের ক্ষেত্রে, একটা বের করো আগে। বহিঃস্পর্শের ক্ষেত্রে, বহিঃস্পর্শের ক্ষেত্রে বলো কন্ডিশন কি, কার কার মনে আছে? বহিঃস্পর্শের ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, মনে আছে? বহিঃস্পর্শের ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব √3 - 0 হোল স্কয়ার প্লাস 4 - 0 হোল স্কয়ার সমান R1 এর মান তো আমরা বের করব, আর R2 দেওয়া আছে 3। এটা কত হবে? এটা হবে 5। 5 থেকে 3 গেলে 2, R1 এর মান 2। তাইলে নির্ণয় সমীকরণ দেখো, নির্ণয় বৃত্ত বহিঃস্পর্শের ক্ষেত্রে, সুতরাং বহিঃস্পর্শের ক্ষেত্রে নির্ণয় বৃত্ত কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ পেয়ে গেছি। নির্ণয় বৃত্ত x - 3 হোল স্কয়ার, x - 3 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কয়ার। বলো এটা কে কে বুঝছো? আগে অবশ্যই বোঝা উচিত, আগে ক্লাস যাতে করা আছে। দেখো নির্ণয় বৃত্তের কেন্দ্র তো দিয়েই দিছে, কেন্দ্র 3,4। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 একক। √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে √25। 25 কে বর্গমূল করলে 5। 5 থেকে 3 গেলে 2। এটা হচ্ছে বহিঃস্পর্শের ক্ষেত্রে। এখন অন্তঃস্পর্শের ক্ষেত্রে লিখো, অন্তঃস্পর্শের ক্ষেত্রে, অন্তঃস্পর্শের ক্ষেত্রে অন্তঃস্পর্শের ক্ষেত্রে C1 C2 সমান ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান। আচ্ছা বলো তো এখানে কোনটার ব্যাসার্ধ বেশি, কোনটার ব্যাসার্ধ কম? বলো বিয়োগফল, এখানে কিন্তু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বিয়োগফলের সমান হবে। তো দেখো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5, এটার ব্যাসার্ধ 3, তো এটা কত? 2। এটা তুমি আগেটা দেখতেই পাচ্ছ। তাইলে বড় কোনটা হবে বলো? ঘটনা চিন্তা করে বলো। বড় কোনটা হবে? R1 বড় নাকি R2? এটা তো 2 দেখে ওইটাতে ছোট হবে এরকম না, কিন্তু ভালো মতো বুঝছো। দেখো অন্তঃস্পর্শের বেলায় এই যে দেখো এই দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব কিন্তু 5 একক, আর এটা 3। তাহলে আর একটা 2 হলে তো অন্তঃস্পর্শ হবে না। দেখো ঘটনা আমি তোমাকে বোঝাই। মনে করো কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 একক। তো বহিঃস্পর্শের বেলায় তো কোনো সমস্যা নাই। ধরো একটা 2 একক ব্যাসার্ধ আর একটা 3 একক, এই যে এতটুকু 2 এতটুকু 3, কোনো সমস্যা নাই। বাট অন্তঃস্পর্শের বেলায় এই যে 3, ভালো মতো বুঝছো, অন্তঃস্পর্শের বেলায় কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব আমি তোমাকে একে দেখাই। এই যে একটা বৃত্ত, এই যে আরেকটা বৃত্ত,
কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5, এতটুকু দূরত্ব হচ্ছে 5 একক। তাইলে এই যে 3, এই 3 কি বড় বৃত্তের ব্যাসার্ধ কি 5 আছে, এটা আরো বেশি হবে না? আর এই যে 3, এটা তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের চাইতেই কম, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের চাইতেই এটা কম, মানে এখানে R1 হবে বড়, R1 হবে বড়, R2 হবে ছোট। এই যে এটা 3, কে কে বুঝছো? তাহলে 5 আর 3 হবে 8। ঘটনা কে কে বুঝছো? এটা অত কঠিন না, পরীক্ষায় ডিরেক্ট প্লাস মাইনাস দিয়ে করে ফেলা যায়। আমি আগে তোমাকে বোঝানোর জন্য আলাদা করে লিখতেছি। দেখো, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 একক। তাহলে সবচেয়ে বড় যে বৃত্তটা, আচ্ছা তোমরা আমাকে আগে এই জিনিসটা বলো, যে অন্তঃস্পর্শের বেলায় বড় বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সাথে বড় হবে, এটা কে কে বুঝছো? দেখো, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এতটুকু, এই যে এতটুকু, এখান থেকে এতটুকু, এই যে 5, আর বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটুক। তাহলে তোমরা আমাকে বলো আগে এটুক বুঝছো কিনা, যে অন্তঃস্পর্শের বেলায় বড় বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের চাইতে বেশি হবে। এখন আমাকে বলো তো, এই বৃত্তের ব্যাসার্ধ কি এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে 5, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু 5, এই 3 কি 5 এর চাইতে বড়? বলো, 3 কি 5 এর চাইতে বড় না? তার মানে এটা বড় বৃত্ত না, এটা ছোট বৃত্ত, এটা ছোট বৃত্ত, তাহলে বড় হবে এইটা। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাহলে এই দূরত্ব হচ্ছে 5 একক, R1 - 3, তাহলে R1 = 8। শেষ। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ x মাইনাস কেন্দ্র হচ্ছে 3, x - 3 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার সমান 8 স্কয়ার। শেষ। এখন পরীক্ষায় আসলে এভাবে অত কষ্ট করার দরকার নাই তোমার, তোমার পরীক্ষায় আসলে এখানে এভাবে এত কষ্ট করার দরকার নাই, তুমি ডিরেক্ট প্লাস মাইনাস দিয়ে করে ফেলতে পারো। মনে করো এভাবে লিখলা যে C1 C2 সমান, তুমি যেটা বাইর করবা, তার সামনে প্লাস মাইনাস বসাই দিবা। যেটা বাইর করবা, কোনটা বাইর করবা? R1, তার সামনে তুমি প্লাস মাইনাস বসাই দিবা। ধর এভাবে দরকার নেই, এভাবে ওই ঝামেলার মধ্যে যাওয়া দরকারই নেই। এইটাই তো সবচেয়ে সহজ জিনিস। ওই প্লাস মাইনাসের ঝামেলাতেও গেলে আবার পরে অনেকে উল্টোপাল্টা করে ফেলবে। তুমি আগে বলে এইভাবে বুঝছো কিনা যে ভাই বই স্পর্শের বেলায় তো কোনো ঝামেলাই নাই, এটা কঠিন কিছু না, তো এটা তো কঠিন কিছু না। বই স্পর্শের বেলায় কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, আর অন্তঃস্পর্শের বেলায় বড়টা থেকে, আচ্ছা শোনো, মনে করো কেউ ভুল করে ফেললো, ওয়েট, ধরো কেউ এখানে লিখলো, ধরো এখানে কেউ উল্টাপাল্টা করে ফেললো, কি করলো? সেইভাবে লিখলো 5 = 3 - R2, এইভাবে লিখে ফেললো যে 3 - R1 - R2 না লিখে R2 - R1, R2 - R1, তাহলে R1 সমান হয়ে যাবে -2। এটা কি সম্ভব? বলো, এটা কি সম্ভব? ব্যাসার্ধ কি নেগেটিভ সম্ভব? তুমি যদি এখানে উল্টাপাল্টাও করে ফেলো তাহলেও তো বুঝবা যে আসলে ঘটনা কি, যে এখানে বুঝতে হবে অন্তঃস্পর্শের বেলায় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ। এখন কথা হচ্ছে ভাই এনে বড় কোনটা ছোট কোনটা কেমনে বুঝবো? বোঝার বুদ্ধি হচ্ছে এই যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটার চাইতে বড় বৃত্তটা অবশ্যই ব্যাসার্ধ বেশি হবে, তাহলে এটা অবশ্যই ছোট বৃত্ত। R2 যেহেতু 3, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 আর R2 এর মান 3, তাহলে এটা অবশ্যই ছোট বৃত্ত, তাহলে ছোট বৃত্তটা বিয়োগ হবে, ব্যাসার্ধটা বিয়োগ হবে। শেষ। আর কেউ যদি ভুলও করে ফেলে, ধরো তুমি ভুল করে ফেলছো, তুমি লিখছো কি R2 - R1, তাহলেও কিন্তু দেখবা যে R1 এর মান মাইনাস চলে আসে, নেগেটিভ চলে আসছে। কিন্তু কি চলে আসবে তখন? নেগেটিভ। তখন তো বুঝতে পারবা যে না, ব্যাসার্ধ তো কোনো ঋণাত্মক হইতে পারে না। ঘটনা শেষ, ঝামেলার কোনো কাহিনী নাই। শেষ। অন্তঃস্পর্শ বহিঃস্পর্শের ক্লাসটা করা আছে তো, নাহলে কিন্তু বুঝতে পারবা না। অন্তঃস্পর্শ বহিঃস্পর্শের কন্ডিশন হচ্ছে বহিঃস্পর্শের ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, আর অন্তঃস্পর্শের ক্ষেত্রে বিয়োগফলের সমান। তো বিয়োগের ক্ষেত্রে সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। এখন ধরো তুমি জানো না কোনটা বড় কোনটা ছোট, যদি উল্টাপাল্টাও করে ফেলো, মনে করো তুমি আগে R2 - R1 লিখছো, দেখবা ব্যাসার্ধ নেগেটিভ চলে আসতেছে, তখন তো বুঝবা যে ভুল হয়েছে, তখন চেঞ্জ করে দিবা। আর এই ব্যাসার্ধ দেখে বোঝার বুদ্ধি হচ্ছে যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5
আর এই বৃত্তের ব্যাসার্ধ 3। তো এটা যেহেতু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের চাইতেও কম, তাহলে এটা ছোট বৃত্ত। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা বিয়োগ হবে, শেষ। হ্যাঁ, ঠিক আছে, ফাইন, ঠিক আছে। একজন জিজ্ঞাসা করছে 2 নাম্বারটা যদি বড় হইতো তাইলে R2 থেকে R1 বিয়োগ করতাম। ধরো এখানে এটার মান 10, R2 এর মান 10, ধরো 10, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5, আর এই বৃত্তের ব্যাসার্ধই 10। তাহলে তখন লিখতাম R2 মাইনাস R1, R2 মাইনাস R1। বুঝছো ঘটনা? অথবা তখন তুমি এইভাবে বসায় দেখো, এখানে যদি 10 হয়, মনে করো যে এখানে তুমি যদি এটা মনে করো যে 5, এটা এনে বিয়োগ করে দিচ্ছ, মনে করো যে সরি, এটার মান মনে করো 10, তখন এটা তো বড় 10, এটা বড়, তখন এটা থেকে এটা বিয়োগ করতে হবে। ওইভাবে নিতে হবে, ওইভাবে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ফাইন, ফাইন, ফাইন। অথবা আরেকটা কাজ তুমি করতে পারো, যেটা বলতে নিছিলাম, যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 তুমি যেটা বাইর করবা তার সামনে প্লাস মাইনাস বসিয়ে দিতে পারো, তাইলে হয়ে যাবে একবারে। তার সামনে যেটা বাইর করো তার সামনে প্লাস মাইনাস, তাহলে প্লাস নিয়ে একটা পাওয়া যাবে, মাইনাস নিয়ে একটা পাওয়া যাবে। মনে করো যে এটার মান হচ্ছে 5, প্লাস মাইনাস R1, R1 প্লাস মাইনাস থাকলো, এটার মান হচ্ছে 5। দেখো 5 সমান প্লাস মাইনাস, এটার মান কত, এটার মান কত ছিল 3। তাহলে দেখো একবার পজিটিভ নিলে 5 থেকে R1 সমান 5 থেকে 3 গেলে 2, আর নেগেটিভ নিলে, ওয়েট, এইভাবে তো হচ্ছে না, সামনে প্লাস মাইনাস বসায় দিলে তো, ওয়েট ওয়েট ওয়েট, এইভাবে ডিরেক্ট করা যাবে না। ডিরেক্ট করলে এখানে প্লাস মাইনাস বসাইতে হবে, মাঝখানে প্লাস মাইনাস বসাইতে হবে। দেখি তো, C1 C2 সমান R1 প্লাস মাইনাস R2, এটা দিয়ে করে দেখি তো। হ্যাঁ, এইটা দিয়ে করলে, সরি আমি সামনে প্লাস মাইনাস কেন বসাই দিচ্ছি, এই যে এইটা করতে হবে, এইটা। আচ্ছা, এইটা বুঝছো তো সবাই? এইটা তো বুঝছো? তো যদি তুমি আরেকভাবে করতে চাও তাহলে কি করতে পারো, এভাবে করতে পারো। ধরো মাঝখানে প্লাস মাইনাস, খেয়াল করে দেখো, শুধু শুধু সামনে প্লাস দিয়া ঝামেলা করতে গেছিলাম কেন। ওয়েট, এইটাও দেখাই দিই। সূত্র হচ্ছে এইটা, C1 C2 সমান R1 প্লাস R2, অথবা C1 C2 সমান R1 ডিফারেন্স R2। ডিফারেন্স মানে হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ। তাহলে ধরো তুমি মাইনাস, ধরো তুমি মাইনাস মাইনাস R2, তাহলে দুটাকে একসাথে করলে কি লেখা যায়? একসাথে করলে লেখা যায় C1 C2 সমান R1 প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস R2। এই যে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ দুটো একবারেই শেষ, দুটো একবারে বসাই দিলে হয়ে যাবে। এই যে একবারে প্লাস মাইনাস, মাঝখানে প্লাস মাইনাস। আমি ভুল করতেছিলাম, যেটা যে সামনে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছিলাম, এটা সামনে প্লাস মাইনাস হবে না, মাঝখানে হবে। কারণ হয় R1 প্লাস R2 অথবা R1 মাইনাস R2। তো এখন দেখো C1 C2 দূরত্ব কত, 5, R1 প্লাস মাইনাস R2 এর মান কত, 3। এইবার বুঝছো কে কে, শেষ। এবার আর কিচ্ছু লিখতে হবে না। তাহলে এখন এটা যদি প্লাস হয়, 5 থেকে 3 গেলে 2, আর যদি মাইনাস হয় 5 আর 3 8, এই যে শেষ। আর কিচ্ছু লিখতে হবে না, আলাদা করে কিচ্ছু লিখতে হবে না, একসাথে দুইটা উত্তর, শেষ। এটা সবচেয়ে সহজ বুদ্ধি হইলো। এই সামনে প্লাস মাইনাস চিন্তা করতেছিলাম দেখেই খালি ঝামেলা হচ্ছিল। এখন দেখো একদম সুন্দর পানি ভাত। প্লাস নিলে 2, নেগেটিভ নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয় 8, এই যে। সুতরাং নির্ণয় বৃত্ত দুইয়ের সমীকরণ x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার, একবার ব্যাসার্ধ নিব 2, আরেকবার ব্যাসার্ধ নিব 8। বলো এইবার বুঝছো? যখন অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ দুইটাই হবে, প্রশ্নে কোনোটাই ফিক্স করা নাই, তখন এইভাবে মাঝখানে প্লাস মাইনাস বসে দেবো। বলো, তাহলে আগের মতো করে করার দরকার নাই, এইভাবে করলে বড় হবে, এইভাবে আলাদা আলাদা নিলে বড় হবে। তার চেয়ে ভালো হয়, তুমি জাস্ট প্লাস মাইনাস বসাই দিলা মাঝখানে, বহিঃস্পর্শ হলে প্লাস, অন্তঃস্পর্শ হলে মাইনাস, কাহিনী শেষ। একই সাথে দুইটা ভ্যালু চলে আসবে, তুমি ব্যাসার্ধের মান বসাই দিবা। চমৎকার, সুন্দর, ওকে, ফাইন ফাইন। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি ম্যাথ। এখন এই ম্যাথের প্রশ্নটা তোলো, খুবই চমৎকার, খুবই সুন্দর সুন্দর ম্যাথ, যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে। প্রশ্ন তুলে ফেলো,
বুঝতে পেরেছ? বহিঃস্পর্শের বেলায় R1 প্লাস R2, অন্তঃস্পর্শের বেলায় R1 মাইনাস R2। তাহলে দুইটাকে একসাথে মাঝখানে প্লাস মাইনাস দিয়ে দিলে কাহিনী শেষ। প্লাস মাইনাসটা মাঝখানে দিবা, তাইলেই অটোমেটিক দুইটা চলে আসবে। ত্রিভুজের অন্তবৃত্তের সমীকরণ নির্ণয় করতে প্রবলেম হচ্ছে, ওটা তো সরল রেখাতেই ছিল। অন্তবৃত্তের সমীকরণ বের করা, দুইটা অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডকদ্বয়ের ছেদবিন্দুই তো অন্তবৃত্তের কেন্দ্র, অন্তকেন্দ্র। হ্যাঁ, থাইল্যান্ডে এখন গরম না শীত গেলে বুঝতে পারবো, শীতই হওয়ার কথা। যাওয়ার পরে বলতে পারবো, এখনো তো যাই নাই। আজকে রাতটা হইতে দাও, পরে জানাবো না। দেখো, নির্দিষ্ট বিন্দু পি হতে এই বৃত্তে অঙ্কিত পি কিউ ও পি আর স্পর্শকদ্বয়ের স্পর্শবিন্দু কিউ ও আর যদি কিউ আর জাটি উক্ত বৃত্তের কেন্দ্রে 2 থিটা কোণ উৎপন্ন করে, তবে tan থিটার মান কত? অনেকেই হয়তো প্রশ্ন পড়ার পরে কিছুই বোঝা নাই। নো টেনশন, নো টেনশন, আমি বুঝাইতেছি। ওয়েট, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের একটা বহিস্থ বিন্দু, এটা তো অবশ্যই বহিস্থ বিন্দু হবে, কারণ বৃত্তের বহিস্থ বিন্দু থেকেই তো বৃত্তে দুইটা স্পর্শক অঙ্কন করা যায়। দেখো, দুইটা স্পর্শক, একটা পি কিউ একটা পি আর। তো ধরো এই যে পি বিন্দু -3,1 -3,1, ধরো এই যে একটা স্পর্শক, এটার নাম দিছে পি কিউ। ধরো এটা হচ্ছে পি কিউ স্পর্শক এবং এটা হচ্ছে পি আর স্পর্শক। এই দেখো, এই স্পর্শকটার দৈর্ঘ্য হচ্ছে পি কিউ, এই স্পর্শকটা হচ্ছে পি আর। তোমাকে বলছে এই পি বিন্দু হতে এই বৃত্তে, আচ্ছা ওয়েট, তার আগে আমাকে বলো একটু প্রথমেই, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? এটা লাগবে, আগেই বের করে ফেলি, পরে আলাপ পরে। আগে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ সবচেয়ে বেশি কাজে লাগবে। এই বৃত্তের কেন্দ্র 3,4, ব্যাসার্ধ 3 একক। 3 কে স্কোয়ার করলে 9, 4 কে স্কোয়ার করলে 16, 16 16 কাটা থাকবে 9, 9 কে বর্গমূল করলে 3 একক। ফাইন, তাহলে কেন্দ্র 3,4, ব্যাসার্ধ 3 একক। তোমাকে বলছে যে এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত পি কিউ এবং পি আর স্পর্শকদ্বয়ের স্পর্শবিন্দু কিউ ও আর, এই যে এই স্পর্শবিন্দু কিউ, এই স্পর্শবিন্দু আর, কিউ আর জাটি, এই যে কিউ আর জে যোগ করো, কিউ আর জে দেখো, কিউ আর জে, এই যে কিউ আর জে উক্ত বৃত্তের কেন্দ্রে 2 থিটা কোণ উৎপন্ন তৈরি, সরি 2 থিটা কোণ তৈরি করে। ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, কত? 3,4। দেখো এই যে কিউ আর জে, এই কিউ আর জে বৃত্তের কেন্দ্রে 2 থিটা কোণ উৎপন্ন করে, মানে এই অ্যাঙ্গেলটা 2 থিটা। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে tan থিটার মান কত। প্রশ্ন কে কে বুঝছো বলো, প্রশ্ন কে কে বুঝছো বলো, প্রশ্ন কে কে বুঝছো বলো আগে, প্রশ্ন কে কে বুঝতে পেরেছো আগে এটা বলো। এই যে কিউ আর জে, এই কিউ আর জে বৃত্তের কেন্দ্রে, এই দেখো এই যে কিউ আর জে, এই কিউ আর জে এই যে বৃত্তের কেন্দ্রে, ধরো কেন্দ্রের নাম দিলাম ও, ধরো বৃত্তের কেন্দ্রের নাম দিলাম ও, তো এই ও বিন্দুতে 2 থিটা কোণ উৎপন্ন করে, 2 থিটা কোণ উৎপন্ন করে। তোমাকে বলছে tan থিটা কত। আচ্ছা এখন আমাকে বলো, তোমরা কি 9 10 এ এটা পড়ছিলাম, মনে আছে? গত ক্লাসে বলছিলাম যে এই বিন্দু থেকে এই কেন্দ্র, এই যে যেই বিন্দু থেকে তুমি বৃত্তে দুইটা স্পর্শক আঁকাইছো, ওই বিন্দু এবং কেন্দ্র যদি যোগ করো, তাহলে উপরে ত্রিভুজটা আর নিচে ত্রিভুজটা সর্বসম হয়। ওই সর্বসম থেকেই কিন্তু প্রমাণ করা হয়েছিল যে স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান। কার কার মনে আছে? উপরে ত্রিভুজ আর নিচের ত্রিভুজ সর্বসম হয় এবং এই অ্যাঙ্গেল দুটো হয় সমান। অর্থাৎ এই যে 2 থিটা, এই 2 থিটার মধ্যে এই দিকে হবে থিটা আর এই দিকে হবে আরো থিটা। এটা কে কে বুঝছো বলো?
উপরের অ্যাঙ্গেলটা হবে থিটা, নিচেরটা হবে থিটা, এই যে টোটাল 2 থিটা। উপরের ত্রিভুজ আর নিচের ত্রিভুজ সর্বসম হবে, এবং এই উপরের অ্যাঙ্গেলটা হবে থিটা, নিচের অ্যাঙ্গেলটা হবে থিটা। এখন আমাকে বলো, আমাকে বের করতে বলছে ট্যান থিটা। এই যে স্পর্শবিন্দু এবং ব্যাসার্ধ রেখা, স্পর্শবিন্দুতে ব্যাসার্ধ রেখা স্পর্শকের উপর লম্ব হয়, এটা কে কে জানো? অবশ্যই জানা উচিত, এতক্ষণ ধরে আমরা এই 4-5 ক্লাস ধরে খালি এগুলাই করতেছি। কেন্দ্র থেকে স্পর্শকের স্পর্শবিন্দুর উপর সংযোজক রেখা লম্ব হয়, এবং বৃত্তের ব্যাসার্ধ কত পাইছে? 3 একক। তাহলে ও কিউ সমান 3 একক, কথা সত্য দেখো, ও কিউ সমান 3 একক। আর পি কিউ মানে কি? পি কিউ মানে হচ্ছে এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। বাইর করো তো কত আসে স্পর্শকের দৈর্ঘ্য, মনে আছে? √/, মনে আছে কার? পি কিউ মানে পি বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এক্স এর জায়গায় বসায় দাও -3, আমাকে বসায় বলো কত আসে। এই যে √/, এই বৃত্তের সমীকরণের বাম পক্ষে এক্স এর জায়গায় বসাও -3, আমি এখানে লিখে দিই, ওয়েট। পি কিউ সমান √/, এক্স এর জায়গায় বসাবা -3 স্কয়ার করে 9, 1 কে স্কয়ার করলে 1, এক্স এর জায়গায় -3 -3 প্লাস 6 দুগুণে 3 6 18, -8 হয়, -8 প্লাস 16, দেখো তো কত আসে? 9 রেখে 10, 10 আর 18 28, 28 আর 16 কত? 28 হলো 54, 28 আর 16 সরি 28 আর 16 44, 44 থেকে 8 গেলে 36, 36 বলে 6 একক। তাহলে পিকিউ সমান 6, পিকিউ সমান 6। এখন আমাকে বলো, এই যে আমি পিকিউ সমান জানি এবং ও কিউ জানি, তাহলে এই ত্রিভুজে, এই উপরের ত্রিভুজে ট্যান থিটা সমান কি হবে? টেরা লম্বা ভূত, বলো ট্যান থিটা। টেরা লম্বা ভূত যেই কোণের সাপেক্ষে, যেই কোণের সাপেক্ষে নিচ্ছ তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, এবং সংলগ্ন বাহু হচ্ছে ভূমি, এবং সমকোণের বিপরীত বাহু অতিভুজ। ট্যান থিটাতে অতিভুজের কোনো কাজ নাই। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, যেই কোণের সাপেক্ষে নিচ্ছ তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, এই যে পি কিউ হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে ও কিউ। তাহলে এখন মান বসে দাও, শেষ। 6 কে 3 দিয়ে ভাগ সমান 2। সবাই বুঝছো লজিকটা? বলো, খুবই ইজি ম্যাথ, খুবই চমৎকার ম্যাথ, না বুঝতে পারলে পারবা না। এখানে প্রথমে তোমাকে যে জিনিসটা বুঝতে হবে, যে এই যে বিন্দু থেকে তুমি বৃত্তে 2টা স্পর্শক আঁকাইছো, সেই 2টা স্পর্শকের স্পর্শবিন্দু যদি কেন্দ্রের সাথে যোগ করো, তাহলে এই কেন্দ্র এবং ওই বিন্দুটা যোগ করলে এই উপরের ত্রিভুজটা নিচের ত্রিভুজটা সর্বসম হয়। এই জন্য এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সমান, এই টোটাল অ্যাঙ্গেলটা 2 থিটা, প্রশ্নে বলছে টোটাল অ্যাঙ্গেল 2 থিটা, তাহলে উপরের অ্যাঙ্গেলটা থিটা, নিচের অ্যাঙ্গেলটা থিটা। তো আমার তো নিচের অ্যাঙ্গেল দিয়ে কোনো কাজ নাই, এই নিচের অ্যাঙ্গেল দিয়ে কিন্তু কোনো কাজ নাই, আমি পুরা ম্যাথ করে ফেলছি এই যে শুধু উপরের থিটা দিয়ে। আমি পুরা ম্যাথ, আমার কাছে চাইছে ট্যান থিটা, শুধু উপরে এই যে এতটুক এই থিটা দিয়ে আমি ম্যাথটা করে ফেলছি, রাইট? নিচের থিটা আমার কোনো দরকার পড়লো না, শেষ। খুবই চমৎকার ম্যাথ, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা কিন্তু এরকম টাইপের প্রশ্ন দিয়ে দিতে পারে। এখন এই ম্যাথটা তুলো, প্রশ্ন তোলার জন্য 50 সেকেন্ড সময়, প্রশ্ন তোলার জন্য 50 সেকেন্ড, তুলে ফেলো দ্রুত। হ্যাঁ, ঠিক আছে, ওকে, সবকিছু ঠিকঠাক আছে, হ্যাঁ, তোলা হয়ে গেছে। দেখো কি বলছে, ওটি এবং ওএস মূল বিন্দু হতে এই বৃত্তে 2টি স্পর্শক, সি বৃত্তটির কেন্দ্র। আচ্ছা, ওটি সি এস চতুর্ভুজের ক্ষেত্রফল, অত চিন্তা করার কিছু নাই, তুমি আগে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করো, পরে আমি তোমাকে বুঝাইতেছি। এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বাইর করো আগে, 2,3,
ব্যাসার্ধ কত 4, 3 কেস করে 9, 9 থেকে 12 বিয়োগ 9 4 13, 13 থেকে 12 বিয়োগ করলে 1, ডিরেক্ট লিখে ফেলো 1 একক। ফাইন। দেখো এই বৃত্তের কেন্দ্র 2,3, ব্যাসার্ধ 1 একক। ওটি এবং ওএস মূল বিন্দু হতে এই বৃত্তের দুটি স্পর্শক। ধরো এই যে মূল বিন্দু, ধরো এটা হচ্ছে মূল বিন্দু 0,0। মূল বিন্দু হতে এই বৃত্তে দুটো স্পর্শক, একটা হচ্ছে ওটি, একটা হচ্ছে ওএস, একটা ওটি একটা ওএস। তার মানে অবশ্যই এই বিন্দুটা ও বিন্দু, এটা তো আর বলা লাগে না, এটা ও বিন্দু। এই যে ও বিন্দু মানে মূল বিন্দু ও। এই বিন্দুটা হচ্ছে টি, ওটি, এটা হচ্ছে এস, ওএস। এবং সি হচ্ছে বৃত্তটির কেন্দ্র। ধরো এই যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে সি, 2,3। তোমাকে বলছে ওটিসিএস চতুর্ভুজের ক্ষেত্রফল কত? এই যে ওটিসিএস যোগ করে, এই যে ওটিসিএস, এই যে ওটিসিএস এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত? প্রশ্ন কে বুঝছো বলো? এই যে ওটিসিএস এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। সরি, একটু কে বুঝছো? এখন আমার কথা হচ্ছে, আমার তো এই পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার দরকার নাই। কেন? আমাকে বলো, আমি এই বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র যোগ করি। তো আমি তো একটু আগেই বললাম যে এই উপরের ত্রিভুজ আর নিচে ত্রিভুজ সর্বসম। তা আমি যদি উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি, বলো আমি এটা লিখতে পারি কিনা? এই যে এটার ক্ষেত্রফল ওটিসিএস এই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান, যেহেতু উপরের ত্রিভুজটা আর নিচের ত্রিভুজটা সর্বসম, দুটা সমান একদম সর্বসম ত্রিভুজ, তাহলে শুধু উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যায় না? ত্রিভুজ ওটিসি। বলো ঘটনা বুঝছো ভাইয়া? এই চতুর্ভুজটা ওটিসিএস চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করে দেব। এখন আমাকে বলো এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। কেন? এটা 90 ডিগ্রি। কাজেই তুমি এই যে একটাকে ধরো ভূমি, একটাকে লম্ব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমকোণের অপোজিট বাহু হচ্ছে এই যে ওসি, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এটা কি হবে? 2 ইন্টু, আর বাকি দুইটা বাহু দেখো 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ধরো ভূমি হচ্ছে সিটি আর উচ্চতা হচ্ছে ওটি। শেষ। এই যে এটা যেহেতু সমকোণ, তাহলে একটাকে ধরো ভূমি, একটাকে লম্ব, মানে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি বা ভূমি ইন্টু লম্ব, যেটাই বলো না কেন। এই যে সিটি ইন্টু ওটি। এখন সিটি মানে কি? খেয়াল করে দেখো, সিটি কেমনে বের করবা? সিটি মানে তো বৃত্তের ব্যাসার্ধ। এই আমাকে বলো সিটি মানে কি? সিটি মানে বৃত্তের ব্যাসার্ধ না? 1 একক। সিটি মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর ওটি মানে কি? ওটি মানে ওই যে আগের মতো, এই মূল বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য ওটি। আমি এখানে লিখি ওটি মানে কি? ওটি মানে মূল বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। মূল বিন্দু যেহেতু এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0, 0, 0 থাকবে শুধু √12। বাকি সব এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 থাকবে শুধু 12। 12 মানে কি? 3 4 12, 2√3। ওটি সমান 2√3। বুঝছো? বুদ্ধি থাকলে কত কিছু সহজে করে ফেলা যায়। দেখছো ঘটনা? তাহলে এই 2 2 কাটা। সিটি মানে 1, ওটি মানে 2√3। দেখছো এটা কত সোজা ম্যাথ? এই ম্যাথগুলা এত বেশি সহজ। বর্গ একক, ক্ষেত্রফল বর্গ একক। আগে থেকে করা থাকলে পানি ভাত, না করা থাকলে পরীক্ষার হলে প্রশ্ন দেখে মনে হবে এটা মনে হয় আনকমন ম্যাথ। আগে থেকে করা না থাকলে প্রশ্ন দেখে মনে হবে যে এটা মনে হয় আনকমন ম্যাথ। আসলে আনকমন না, আসলে আনকমন না, এটা একেবারেই কমন ম্যাথ। এইটা একেবারেই কমন ম্যাথ, আনকমন নয়। বলো তো সবাই বুঝতে পেরেছো কিনা? আজকে ক্লাস পর্যন্ত এখনো পর্যন্ত যা কিছু বোঝাইলাম, বলো বুঝতে পেরেছো কিনা? বলো বুঝতে পেরেছো কিনা?
ওকে ফাইন, এখনো পর্যন্ত যা কিছু বকবক করিলাম আশা করি সব কিছুই বুঝিতে পারিয়াছো, তাই না? ফাইন, ঠিক আছে। তো এই যে ঘটনা ছিল এইটা, ঘটনা এইটা, আমরা ঘটনা ক্লিয়ার করে ফেলেছি, ঘটনা আমরা ক্লিয়ার করে ফেলেছি। ঠিক আছে, হ্যাঁ ফাইন। এখন চলো এই যে ম্যাথটা, প্রশ্নটা তোলো। এই প্রশ্নটাতে পরীক্ষা একটা চিত্র আঁকা ছিল, এখানে চিত্রটা আঁকা হয়নি। তোমরা প্রশ্নটা তোলো, আমি চিত্রটা এঁকে দিচ্ছি। তোমরা প্রশ্নটা তোলো। 12 একক দৈর্ঘ্য ও 5 একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রে একটি কর্ণের দুই পাশে সমান দুটি বৃত্ত রাখলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এবার তো আমাদের সময় বুয়েট ভর্তি পরীক্ষা ছিল 15-16-তে। তোমরা প্রশ্নটা তোলো, আমি চিত্রটা এঁকে দিই যে ঘটনাটা কি আসলে। এটা একটা আয়তক্ষেত্র, এই পাশে একটা বৃত্ত রাখা, এই পাশে একটা বৃত্ত, দুটো সমান বৃত্ত। সমান বৃত্ত মানে একদম এই যে এইভাবে, হ্যাঁ এতটুকু আঁকা আছে পরীক্ষায়। ধরো প্রশ্নটা তোলা হইলে ডান কমেন্ট করো। শেষের দিকের ম্যাথগুলো ইজি হয়, সবগুলা ক্লাস সিরিয়ালাইজ করা থাকলে সবই ইজি মনে হবে, আর যারা সিরিয়াল ব্রেক করে ক্লাস করে ওদের কাছে কঠিন মনে হবে। দেখো তোমাকে প্রশ্নটা কি বলছে ভালো মতো একটু বোঝো। 12 একক দৈর্ঘ্য এবং 5 একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রে একটি কর্ণের দুই পাশে, মনে করো এটা একটা কর্ণ, এই কর্ণের দুই পাশে দুইটা সমান বৃত্ত, সমান সাইজের বৃত্ত এভাবে রাখা আছে, দুইটা সমান সাইজের বৃত্ত ধরো এমনি রাখা আছে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, নাম দিয়ে দাও। ধরো এইটা C1, এটা C1, এটা C2। তোমার কাছে প্রশ্ন চাইছে C1 C2 দূরত্ব কত? প্রশ্ন বুঝছো কে কে? এবং তোমাকে প্রশ্নে বলা আছে যে এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রের কর্ণের দুই পাশে, একটা এই পাশে বৃত্ত, একটা এই পাশে বৃত্ত রাখা আছে। তোমাকে বলছে যে 12 একক দৈর্ঘ্য, দেখো এই যে আয়তক্ষেত্র এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা হচ্ছে 12 একক, এবং এখান থেকে এই দৈর্ঘ্যটা প্রস্থ এতটুকু হচ্ছে 5 একক। আচ্ছা, এখন আমার বের করতে হবে C1 থেকে C2, C1 থেকে C2 এই দূরত্বটা। এখন এই দূরত্ব বের করার জন্য আমরা একটা বুদ্ধি করব। বুদ্ধি করব কি? আমরা ধরে নিব এই বিন্দুটাকে আমরা মূল বিন্দু ধরে নিই। এখন তুমি জিজ্ঞেস করতে পারো ভাই এই বিন্দুটাকে মূল বিন্দু কেন ধরতেছেন, এটা তো প্রশ্নে বলা নাই। তুমি আমার কথা আগে শোনো। আমার বের করতে হবে এই C1 থেকে C2 এই দুইটার মধ্যবর্তী দূরত্ব। আমি যদি এই বিন্দুটাকে মূল বিন্দু ধরি তাইলেও এই দুইটা বিন্দুর দূরত্ব যত হবে, এইটাকে মূল বিন্দু ধরলেও তো ততই হবে। এই দূরত্ব কি চেঞ্জ হয়ে যাবে? ধরো এটা একটা লাঠি, এটা লাঠিকে তুমি একটা XY সমতলে রাখলা, তুমি যেই বিন্দুকেই মূল বিন্দু ধরো না কেন, তুমি যেখানে খুশি ওখানে x অক্ষ y অক্ষ আঁকাও, এই লাঠির দৈর্ঘ্য কি চেঞ্জ হয়ে যাবে? এই লাঠির দৈর্ঘ্য মানে ধরো C1 থেকে C2 এই দৈর্ঘ্য কিন্তু একই থাকবে। এখন কথা হচ্ছে ভাই আপনি এটাকে মূলবিন্দু ধরলেন কেন? কেন এটা মূলবিন্দু? কারণ কি? এটাকে যদি আমি মূলবিন্দু ধরি তাহলে এতটুকু যেহেতু 12 একক, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 12,0। কথা সত্য না? মূলবিন্দু ধরলে আমাদের ক্যালকুলেশনটা সোজা হবে 12,0। আর এই বিন্দুটা কি হবে 0,5, কে কে বুঝছো? স্থানাঙ্ক জ্যামিতি। আর এটা হবে 12,5। বলো কে কে বুঝছো এতটুকু? তুমি আমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে পারো প্রশ্ন, যে ভাই এটাকে কেন মূলবিন্দু ধরলেন? তো মূলবিন্দু ধরার কারণ বুঝছো, জিনিসটাকে আমরা পারফেক্ট একটা কাঠামো তৈরি করে ফেললাম। এখন আমরা এখানে যা খুশি তাই বের করতে পারবো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই এভাবে কি আমরা যে কোনো জায়গায় ধরতে পারবো? যখন দৈর্ঘ্য বের করতে বলবে, দেখো তোমাকে বের করতে বলছে C1 থেকে C2 এই দুইটা বিন্দুর দূরত্ব, তো এই দুইটা বিন্দুর দূরত্ব তো ফিক্সড। তুমি এটাকে মূলবিন্দু ধরলেও এই দূরত্ব যত আসবে, এটাকে মূলবিন্দু ধরলেও দূরত্ব সেম থাকবে। এই দুই বিন্দু দূরত্ব তো আর সেম চেঞ্জ হয়ে যাবে না, দূরত্ব সেম থাকবে, স্থানাঙ্ক চেঞ্জ হয়ে যাবে।
খেয়াল করে দেখো, এই তুমি যদি এটাকে মূলবিন্দু ধরো তাহলে এর স্থানাঙ্ক আর এটাকে মূলবিন্দু ধরলে এর স্থানাঙ্ক কিন্তু সেম থাকবে না। তুমি মূলবিন্দু চেঞ্জ করলে স্থানাঙ্ক চেঞ্জ হবে, ভুজ কোটি চেঞ্জ হবে, কিন্তু দূরত্ব চেঞ্জ হবে না। এই যে এই দূরত্ব কিন্তু সেমই থাকবে, এই দূরত্বটা, এই দুটো বিন্দু দূরত্ব। এই জন্য আমরা আমাদের সুবিধার জন্য এটাকে মূলবিন্দু ধরলাম। তাহলে এটা 12,0, এটা 12,5, এটা 0,5। তাহলে আমাকে বলো তো এই রেখাটার সমীকরণ কি হবে? ধরো এটা ও বিন্দু, এটা এ, এটা বি, নামকরণ করি, এটা বি, এটা সি। ওবি রেখার সমীকরণ কি হবে একটু বলো তো? ওবি রেখার সমীকরণ, ওবি রেখা মূলবিন্দুগামী রেখা y = mx, এবং ঢাল হচ্ছে এই যে কোটি বাই ভুজ, যেহেতু মূলবিন্দুগামী, কোটি বাই ভুজ 12/5, তার মানে 5x - 12y = 0। ভালো মতো বুঝছো কিন্তু। এই যে রেখাটা ওবি রেখাটার সমীকরণ 5x - 12y = 0। কেমনে আসছে? মূলবিন্দুগামী রেখার সমীকরণ y = mx, এবং এই রেখাটা এই বিন্দুগামী। তাহলে ঢাল কত হবে? কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। 5 থেকে 0 বিয়োগ করলে 5, 12 থেকে 0 বিয়োগ করলে 12, তাহলে 5/12। তাহলে এই যে রেখাটার সমীকরণ পাইলাম 5x - 12y, এগুলা কিন্তু মনে মনে ডিরেক্ট লিখে ফেলতে পারা উচিত। এখন তোমরা সরল রেখা যাদের পড়া আছে, এই ও বি রেখার সমীকরণ ডিরেক্ট লিখে ফেলতে পারা উচিত। এখন কথা হচ্ছে আমি ধরলাম, দেখো প্রশ্নে কিন্তু বলা আছে দুইটা সমান বৃত্ত। সমান বৃত্ত মানে কি? দুইটার ব্যাসার্ধ সেম। তোমরা কি আমার সাথে একমত? সমান বৃত্ত মানে ব্যাসার্ধ সেম। তো ধরলাম নির্ণেয় বৃত্ত মানে এই যে বৃত্ত দুইটা সমান বৃত্ত মানে ব্যাসার্ধ সেম। ধরলাম বৃত্ত দুইটার ব্যাসার্ধ আর, তাহলে ম্যাথ রুগী আর, এই যে ব্যাসার্ধ দেখো, এই যে ব্যাসার্ধ, ধরলাম বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ ছোট হাতের আর। তাহলে এখন আমাকে বলো, যদি এইটা ব্যাসার্ধ আর হয়, ছোট হাতের আর হয়, তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক কত? এই কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে একটু চিন্তা করে বলো ভাইয়া। এতটুকু তার ব্যাসার্ধ আর হইলে ভুজ আর, ভুজও কত হবে? আর। এই দেখো, এই যে এতটুকু ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এখান থেকে এতটুকু এটাও আর। আর কোটি কত হবে? টোটালটা হচ্ছে 5, এটাও তার ব্যাসার্ধ, এতটুকু তার ব্যাসার্ধ, তাহলে 5 থেকে আর বিয়োগ কোটি হচ্ছে 5 - r। এটা কে কে বুঝছো? এটা কে কে বুঝছো একটু শুনতে চাই। r, 5 - r, এটা কে কে বুঝছো? আমি আবার বলতেছি শোনো। ধরলাম তার ব্যাসার্ধ আর, এখানে লম্ব আঁকাও, এই যে ভুজ, কেন্দ্রের ভুজ আর ব্যাসার্ধের সমান। এই যে এতটুকু ব্যাসার্ধ হলে এটাও ব্যাসার্ধ, তাহলে কেন্দ্রের ভুজ আর। আর কোটি কতটুকু হবে? এতটুকু। এতটুকু মানে কি? টোটালটা হচ্ছে 5, এই যে টোটালটা হচ্ছে 5, এখান থেকে তার এই যে ব্যাসার্ধ, এতটুকু তো ব্যাসার্ধ বিয়োগ এতটুকু বিয়োগ। এই বুঝছো নাকি? এই যে পুরাটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তার ব্যাসার্ধ, তাহলে 5 থেকে ব্যাসার্ধ বিয়োগ 5 - r। বুঝছো ঘটনা? ফাইন। তাহলে এখন আমাকে বলো, আমি কি বলতে পারি যে এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব সিপি বৃত্তের ব্যাসার্ধের সমান? কে কে একমত? ওই যে স্পর্শক। তোমার মনে কি প্রশ্ন আসতেছে না যে ভাই আপনি এত রেখা থাকতে ওবি রেখার সমীকরণ কেন বের করলেন? কেন ওবি রেখার সমীকরণ বের করলেন? ভালো মতো বুঝছো। কারণ ওবি রেখা এই বৃত্তের স্পর্শক, ওবি রেখা এই বৃত্তের স্পর্শক। তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। ম্যাথ শেষ। বুঝছো? এতক্ষণ পর্যন্ত কি কি করছি আমি একটু সামারাইজ করি। আমরা আমাদের সুবিধার জন্য এই বিন্দুকে কেন্দ্র ধরছি, এই বিন্দুকে মূলবিন্দু ধরছি। তাহলে আমি সবকিছুর সমীকরণ বের করতে পারবো, কারণ এখানে মূলবিন্দু ধরলেও আমার এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সেমই থাকবে, এখানে কিছু যায় আসে না। কাজে আমি আমার সুবিধার জন্য এটাকে মূলবিন্দু ধরছি। এখন আমি ধরছি এই বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে এই বৃত্তের কেন্দ্রের ভুজ হবে আর, এবং কোটি হবে টোটাল 5 থেকে আর এতটুকু আর বিয়োগ 5 - r। এখন এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে এটা যেহেতু স্পর্শক, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব দেখো, এই যে কেন্দ্র হতে সিপি
সিপি সমান কার সমান? ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে দেখো সিপি, সিপি মানে নিচে রুট ওভার অফ, নিচে রুট ওভার অফ এই সরল রেখার, এই সরল রেখার এক্স এর শক স্কয়ার 5k স্কয়ার করলে 25 প্লাস ওয়াই এর শক, ওয়াই এর শক -12, -12k স্কয়ার করলে 144, এবং উপরে এক্স এর জায়গায় বসবে ভুজ, এক্স এর জায়গায় বসবে আর, মাইনাস ওয়াই এর জায়গায় বসবে কোটি, ওয়াই এর জায়গায় 5 মাইনাস আর, -12, ওয়াই এর জায়গায় 5 মাইনাস আর। এটা সমাধান করে বলো আর এর মান কত আসে। শেষ, ম্যাথ শেষ। দেখো ভালো মতো বোঝো, বৃত্তের কেন্দ্র থেকে এই যে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে এই দেখো নিচে রুট ওভার অফ এক্স এর শক স্কয়ার প্লাস ওয়াই এর শক স্কয়ার -12k স্কয়ার করলে প্লাস 144 হয়ে যাবে। উপরে এক্স এর জায়গায় বসাইলাম কেন্দ্রের ভুজ, ওয়াই এর জায়গায় কোটি। এটা ক্যালকুলেশন করে বলো আর এর মান কত আসে। উভয় পক্ষকে স্কয়ার করে দাও। আচ্ছা স্কয়ার করা, স্কয়ার না করলেও চলবে। আচ্ছা না, স্কয়ার করে দিই। উভয় পক্ষকে স্কয়ার করো। এটা কত হবে? 169 বর্গমূল করলে 13, 169 13, তাহলে প্লাস মাইনাস, আরো আগে লিখি, প্লাস মাইনাস 13 আর, প্লাস মাইনাস 13 আর এনে 5 আর মাইনাস মাইনাস 5 12 60 মাইনাস আছে প্লাস 12 আর। না এনে বর্গ স্কয়ার করা তো দরকার নাই, এখানে তো স্কয়ার করা লাগতেছে না, স্কয়ার করা লাগতেছে না। -60, হ্যাঁ এখন একবার প্লাস নিয়ে করো, একবার মাইনাস নিয়ে করো, একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে। কি কি মান আসে বলো, কি কি মান আসে বলো? দুইটা মান আসবে, 15,2, দুইটা মান আসবে, 15,2 আসবে। এই যে দেখো একবার প্লাস নিবা, এখানে একবার প্লাস 13 নেও, তাহলে 12 আর 5 17, 12 আর 5 17, 17 থেকে 13 গেলে 4, তাহলে 4 আর সমান 60 আর সমান 15, হ্যাঁ। আর মাইনাস হইলে 12 5 17 আর 13 30, 30 আর সমান 60, হ্যাঁ 2, দুইটা মান আসবে। এখন আমাকে বলো আর এর মান 15 আর 2 এই দুইটার মধ্যে কোনটা নিব? আর এর মান কি জীবনেও 15 হইতে পারবে? ভাই এই টোটাল আয়তক্ষেত্রই তো সর্বোচ্চ 12 মিটার, এই বরাবর টোটাল আয়তক্ষেত্রের দৈর্ঘ্যই তো 12 মিটার ম্যাক্সিমাম। তাহলে আর এর মান জীবনেও 15 হইতে পারে না, এটা বাদ। 15 জীবনেও এখানে হইতে পারবে না। কি হবে? আর এর মান 2। এই বুঝছো কে বলো? ভাইয়া এখানে যে আয়তক্ষেত্র দেওয়া আছে, প্রশ্ন তো বলেই দিছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, তাহলে এখানে ব্যাসার্ধ জীবনেও 15 কেমনে হবে? 12 চাইতে বেশি হইতে পারবে না। তাহলে এখন আমাকে বলো, সুতরাং এই C1, আমি এটা মুছে দিই, এই C1 এর কেন্দ্র কত হবে বলো? C1 আমি এখানে লিখে রাখি, ওয়েট, এখানে লিখি দেখো C1। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? আর, আর মানে হচ্ছে 2, আর মানে হচ্ছে 2, আর 5 মাইনাস আর, 5 মাইনাস 2 মানে 3। তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র 2,3, প্রথম বৃত্তের কেন্দ্র 2,3। তাহলে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত হবে বলো? ওয়েট, দেখো ব্যাসার্ধ তো দুইটারই সমান, দেখো দুইটা বৃত্ত কিন্তু সমান, তাহলে এটার ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ কিন্তু 2, এটার ব্যাসার্ধ কত হবে? 2, এটা 2 হলে এতটুকুও 2, এই যে এতটুকু, দুই দিকেই তো ব্যাসার্ধ সমান হবে, রাইট? ব্যাসার্ধ তো আর আলাদা না, এটাও 2 এটাও 2, এটা 2 হলে এটাও 2। তাহলে দেখো এতটুকু 12, এখান থেকে দেখো এখান থেকে এই পর্যন্ত 12, আর এতটুকু 2, 12 থেকে 2 বিয়োগ হবে 10, আর এতটুকু 10,2। কে কে বুঝছো? C2 10,2, খুবই ইজি, কিন্তু কঠিন ভাবে চিন্তা করো না, কঠিন ভাবে চিন্তা করো না। দেখো এই যে এটার ব্যাসার্ধ, বৃত্ত তো দুইটাই সমান বৃত্ত, তাহলে এটার ব্যাসার্ধ 2, ব্যাসার্ধ 2 হলে এতটুকুও 2 এতটুকুও 2, তাহলে দেখো এই যে মূলবিন্দু থেকে পুরাটা হচ্ছে 12, তার থেকে 2 কমবে না, এই যে এতটুকু 2 হইলে এতটুকু, এই যে এতটুকু তো 2 হবে, এটাও 2 এটাও 2, তাহলে 12 থেকে 2 কমবে এতটুকু, এই যে এই পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত ভুজ হবে 10, আর কোটি কত? কোটি তো 2, 10,2। তাহলে আমাকে বলো কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত? শেষ। কত বলো? 10 থেকে 2 গেলে 8, স্কয়ার করলে 64, 3 থেকে 2 গেলে 1 65, রুট ওভার অফ 65। শেষ। বলো তো সবাই বুঝছো কিনা ম্যাথটা? একটু রিভাইজ করো, পুরা ম্যাথটা একবার রিভাইজ করো, পুরা ম্যাথটা একবার রিভাইজ করে বলো ম্যাথটা বুঝছো কিনা।
চমৎকার একটা ম্যাথ, চমৎকার। হ্যাঁ দেখো, ক্যালকুলেটরে আর এর মান 1 কেন আসছে? 1 কেন আসবে? এখানে তো ক্যালকুলেটর এরও দেখাই যাচ্ছে, একবার +13 নেও, একবার -13, এখানে 1 কেমনে আসবে? দেখেই মনে মনেই ক্যালকুলেশন করে ফেলছি 15,2। সবাই ম্যাথটা একবার ভালো মতো দেখো, কে কে বুঝছো। খুবই চমৎকার। এই যে আমরা দুইটা বৃত্তের কেন্দ্র বাইর করে ফেলছি। আমার কাছে চাইছে কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো দুইটা কেন্দ্র বাইর করে ফেলতে পারলেই ম্যাথ শেষ ভাইয়া। এখানে মেইন কাজ হচ্ছে প্রথমটার কেন্দ্র বাইর করা, প্রথমটার কেন্দ্র বাইর করা মেইন কাজ। বাকি ওইটা তো অটোমেটিক হয়ে যাবে, যে এটার ব্যাসার্ধ যেহেতু 2, তাহলে এটাও 2, এটাও 2, তাহলে টোটালটা 12, 2 কমে যাবে যেহেতু এই দিকে আছে 2 একক বামে আছে, তাহলে এটা হবে 10, আর কোটি তো 2, 10,2। বুঝছো পুরা ম্যাথটা? কে কে বুঝছো? পুরা ম্যাথটা কে কে বুঝছো? ফাইন। এখন এই যে দেখো, লিখো এই চিত্রটা আঁকো আগে। ধরো দুইটা বৃত্ত পরস্পর পরস্পরকে বহিঃস্পর্শ করছে, দুইটা বৃত্ত পরস্পর পরস্পরকে বহিঃস্পর্শ করছে। তো তুমি যদি একটা সাধারণ স্পর্শক দাও, যে স্পর্শকটা দুইটা বৃত্তের স্পর্শক, এবং এই সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, এই যে দেখো পি কিউ, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, ধরো এটার কেন্দ্র C1, এটার কেন্দ্র C2, এই বৃত্তের ব্যাসার্ধ R1, এই বৃত্তের ব্যাসার্ধ R2। তো দেখো দুইটা বৃত্ত যখন পরস্পরকে বহিঃস্পর্শ করে, তখন তাদের যে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, দেখো স্পর্শক তো একদম লম্বা হবে, এখান থেকে এই পর্যন্ত লম্বা, কিন্তু দুইটা স্পর্শবিন্দুর যে দূরত্ব, এটাকে আমরা বলি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। এই দেখো এটা স্পর্শকটা, এটা হচ্ছে সাধারণ স্পর্শকটা। হ্যাঁ, এটা উপরের দিকে হইতে পারে, এটা নিচের দিকে হইতে পারে, বাট দুইটার দৈর্ঘ্য সমানই হবে। এখানে উপরের দিকে একটা হইতে পারে, নিচের দিকে একটা হইতে পারে, সাধারণ স্পর্শক দুইটার দৈর্ঘ্য সমান। মনে করো যে উপরে স্পর্শবিন্দু পি, এই যে কিউ, এটার যে দৈর্ঘ্য, আর মনে করো এইদিকে ধরো এ, এদিকে বি, এই যে দুইটা বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ করে থাকবে, বহিঃস্পর্শ, দেখো এই বৃত্তটা এবং এই বৃত্তটা পরস্পর পরস্পরকে বহিঃস্পর্শ করে আসছে। তো এরকম দুইটা বৃত্ত যদি পরস্পর পরস্পরকে বহিঃস্পর্শ করে, সেই ক্ষেত্রে তাদের যে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে স্পর্শবিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা দূরত্ব সমান, দুটার দৈর্ঘ্য কি সমান, এ বি সমান পি কিউ, এবং এই দৈর্ঘ্য কত 2√of ব্যাসার্ধ দুইটার গুণফল। আগে এটা মুখস্থ করো, পরে কেমনে আসছে দেখাইতেছি। আগে মুখস্থ, আগে মুখস্থ করো। কি মুখস্থ করবা? দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে তাদের যে সাধারণ স্পর্শক দ্বয়, উপরে থাকবে একটা, নিচে থাকবে একটা, তাদের দৈর্ঘ্য, আরেকটা কিন্তু সাধারণ স্পর্শক থাকবে কই জানো? এখানে। এটার তো কোনো দৈর্ঘ্য হবে না। এখানে কিন্তু মোট সাধারণ স্পর্শক 3টা হবে, একটা হচ্ছে একদম স্পর্শবিন্দুতে, বাট এটার তো আসলে কোনো দৈর্ঘ্য থাকবে না। কেন? কারণ এটা তো দুইটা বৃত্তকে একই বিন্দুতে স্পর্শ করে, তো ওইটার চিন্তা এখানে আসবে না, বুঝছো? তুমি ওইটা বাদ দেও। এই কন্ডিশনে কিন্তু একটা, এই দুইটা বৃত্তে তিনটা সাধারণ স্পর্শক হইতে পারে, একটা উপরের দিকে, একটা নিচের দিকে, আর একটা ঠিক স্পর্শবিন্দুতে। তো যেটা একদম স্পর্শবিন্দুতে, ওটার তো দৈর্ঘ্য 0, কারণ দুইটা স্পর্শবিন্দু একই বিন্দু থেকে একই বিন্দু দূরত্ব 0। এখন আগে এটা মুখস্থ করো। কি মুখস্থ? দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে তাদের যে সাধারণ স্পর্শক, এই সাধারণ স্পর্শক একটা উপরে হইতে পারে, একটা নিচে, এদের দৈর্ঘ্য 2√of ব্যাসার্ধদ্বয়ের গুণফল, 2√of ব্যাসার্ধদ্বয়ের গুণফল। মুখস্থ হইছে? আগে মুখস্থ পরে বুঝা, কারণ এটা পরীক্ষা আসলে মুখস্থ বসাইতে হবে। হ্যাঁ, এখন চলো আমরা বুঝি। দেখো আমাকে বাইর করতে মনে করো পিকিউ অথবা এবি, যে কোনো একটা। ধরো আমার বাইর করতে হবে পিকিউ। আগে আমরা C1 C2 যোগ করি, আগে আমরা C1 C2 যোগ করলাম, তারপরে পিকিউ এর সমান্তরাল একটা রেখা আঁকাইলাম। এই যে দেখো এটা পিকিউ এর সমান্তরাল, পিকিউ, ধরো আমরা পিকিউ এর দৈর্ঘ্য বাইর করতেছি, আমরা পিকিউ এর সমান্তরাল একটা রেখা আঁকাইলাম, যেটাকে না, এই যে এই রেখাটাকে ধরো C2, এই কেন্দ্র থেকে এখানটা রেখা আঁকাইলাম, ধরো এটার নাম হচ্ছে CPQR, ধরো C2R। তাইলে আমি যেহেতু সমান্তরাল করে আঁকাইছি, দেখো এই যে C2R, এটা সমান্তরাল করে আঁকাইছি পিকিউ এর, তাহলে অবশ্যই এই দুটো সমান হবে, কথা সত্য? বলো। তাহলে পিকিউ এবং C2R সমান হবে। কে কে একমত? কে কে একমত? একদম সমান্তরাল করে আঁকাইছি কিন্তু,
এই যে সমান্তরাল কি হয়েছে দেখতে, একটু মনে হয় বাঁকা হয়ে গেছে, দেখতে সমান্তরাল মনে হচ্ছে। হ্যাঁ, দেখতে মনে হইলেই হবে, আসলে একদম 100% হইতে হবে এরকম না। ধরো এটা হচ্ছে সমান্তরাল করে আঁকাইছি, এই যে এখন সমান্তরাল মনে হচ্ছে, হ্যাঁ এখন মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে সি টু আর এবং পি কিউ সমান হবে, আর পি কিউ আর এ বি এমনিতেও সমান, ওই দুটো এমনি সমান। আচ্ছা, এখন আমাকে বলো এই যে C1 থেকে আর এটার দৈর্ঘ্য কতটুকু হবে তোমার কি মনে হয়? দেখো এই যে পুরাটুকু পি, C1 থেকে পি, এই পুরাটুকু দৈর্ঘ্য কত? দেখো C1 থেকে পি, এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে R1, প্রথম বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ। ভালো মতো বুঝছো? এই যে এতটুকু, এটা হচ্ছে এই বড় বৃত্তের ব্যাসার্ধ, আর এই বৃত্তের ব্যাসার্ধ এতটুকু আর এতটুকু হবে সমান। এটা কে কে বুঝতেছো? পি আর, এখানে পি আর সমান হবে, পি আর সমান হবে ছোট বৃত্তটার ব্যাসার্ধের সমান R2। এই জিনিসটা কে কে বুঝছো আগে বলো। এই যে দেখো এই যে পি আর এতটুকু হবে এই ছোট বৃত্তের ব্যাসার্ধের সমান, কারণ এটা একটা আয়তক্ষেত্র হবে। এই যে এটা হবে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। আয়তক্ষেত্র কেমনে হবে? কারণ এগুলো তো লম্ব, এটা তো সবাই জানো, কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুতে স্পর্শকের সংযোগ রেখা, এটা কি লম্ব, এটাও 90, এটাও 90, এটা তো আমরা জানি, রাইট? তাহলে এখন আমাকে বলো C1R কত হবে? C1R ভালো মতো বুঝো, এই পুরাটুকু হচ্ছে R1, এতটুকু হচ্ছে R2, তাহলে C1R এটা হবে R1 মাইনাস R2। এতটুকুর সাথে কে কে একমত? এই যে এতটুকু, এই যে এতটুকু, এই যে এতটুকু, দত্তরে এতটুকুর সাথে কে কে একমত বলো? এতটুকুর সাথে কে কে একমত? জাস্ট এটা আমাকে লেট মি নো, এতটুকুর সাথে কে কে একমত? ফাইন। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলো এখানে, যে C1 C2 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? C1 C2 বহিঃস্পর্শ করলে, মনে আছে কার কার, দুইটা বৃত্ত যখন পরস্পরকে বহিঃস্পর্শ করে তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্ত দুইটার ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান, ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব, এই যে এখান থেকে এতটুকু, এইটা হবে প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1, এতটুকু হবে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2। বুঝছো? আচ্ছা ফাইন। এখন আমাকে বলো আমি এত কিছু কেন বের করলাম? আমি প্রথমে এই যে দেখো, আমি প্রথমে এটা বের করলাম, এই যে এটা C1R, এটা আমার লাগবে, এবং C1 C2 কেন? কারণ আমার আলটিমেট টার্গেট হচ্ছে PQ বের করা, PQ মানে C2R। এখন এই যে এই ত্রিভুজে পিথাগোরাস সাহেবকে কল দেও, কারণ আমরা কিন্তু এই যে এটা দেখো এখানে সমান্তরাল করে আঁকাইছি, এটা সমান্তরাল, এটা যেহেতু দুইটা, এটা 90, এটা 90, এটাও 90ই হবে, এটা আয়তক্ষেত্র হবে, যে এটা একটা কি হবে, আয়তক্ষেত্র, তাহলে এটা হবে 90। তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে পিথাগোরাস সাহেবকে কল দিলে পিথাগোরাস সাহেব কি বলবে? এই যে এটা কিন্তু লম্ব, এটা লম্ব হলে এটাও লম্ব, ভালো মতো বুঝছো, এটা 90 হলে এটাও 90, এটা 90 হলে এটাও 90, মানে এখানে এটা হচ্ছে সমকোণ, এই যে এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু কোনটা? এই যে C1 C2, C1 C2 এটার স্কয়ার, C1 C2 স্কয়ার, C1 C2 এটার উপরে স্কয়ার সমান বাকি দুইটা বাহুর স্কয়ার, একটা হচ্ছে C1R স্কয়ার প্লাস আরেকটা হচ্ছে আমার যেটা দরকার C2R, এই যে C2R স্কয়ার। পিথাগোরাস সাহেবকে কল দিলাম, তাহলে এখন পিথাগোরাস সাহেব কি বলবেন? C2R যেটা আমার দরকার, দেখো C2R মানেই কিন্তু PQ, C2R মানেই কি, এই দেখো এটা মুছে দিলাম, C2R মানেই কিন্তু PQ, C2R মানেই PQ। তাহলে এতে PQ সমান হবে রুট ওভার অফ এটার স্কয়ার, এটা মানে হচ্ছে R1 প্লাস R2 হোল স্কয়ার মাইনাস C1R হোল স্কয়ার, এটা হোল স্কয়ার, R1 মাইনাস R2 হোল স্কয়ার। এখন স্কয়ার করে ক্যালকুলেশন করো, এটা স্কয়ার করে এটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে থাকবে রুট ওভার অফ
4r1 r2। এই যে সূত্র কেমনে আসছে বুঝছো? সূত্র কেমনে আসছে কে কে বুঝছো? এবার হাত তুলো। বাট আপাতত জিনিসটা মুখস্থ রাখলেই চলবে। এই টাইপটা সূত্রের প্রমাণ পরীক্ষায় আসে না, আপাতত এই টাইপটা মুখস্থ রাখতে পারলেই চলবে। যে কি মুখস্থ? দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 2√of ব্যাসার্ধের গুণফল, 2√of ব্যাসার্ধের গুণফল। বলো এই সূত্রটা মনে থাকবে? কারণ পরীক্ষার হলে, শোনো, পরীক্ষার হলে এত কিছু প্রমাণ করে আনতে গেলে অনেক সময় যাবে। তো তুমি খালি এটা মুখস্থ রাখো যে 2√of ব্যাসার্ধটার গুণফল, শেষ। 2√of ব্যাসার্ধটার গুণফল। আর কেমনে আসছে একদম দেখাই দিলাম। এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ অতিভুজ স্কয়ার সমান বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফল, আর এই বাহু C2R মানেই হচ্ছে PQ, এখান থেকে চলে আসছে, শেষ। ওকে ফাইন। এখন এটা তোমার মুখস্থ রাখা লাগবে, মানে জাস্ট মুখস্থ রাখলে পারলেই হবে, জাস্ট মুখস্থ রাখতে পারলেই হবে, তাইলেই আর কোনো সমস্যা নাই। এখন আজকে ক্লাসটা আমরা এই ম্যাথটা দিয়ে শেষ করে দিব। প্রশ্নটা তোলো, বুয়েটে 21/22 আসা ম্যাথটা। আজকে ক্লাসটা আমরা এই ম্যাথটা দিয়েই শেষ করে দিব। হ্যাঁ সাইফুল ইসলাম, তোমার নাম বলে ফেলছি। ওকে ফাইন। পড়াশোনা ভালো লাগে না, বিয়ে করে ফেলবো, কি বলেন? হ্যাঁ অবশ্যই, বিয়ে তো খুব ভালো কাজ, কিন্তু বিয়ে করে ফেললেই যে সব ভালো লাগবে তা তো না। জীবনটা তো সিনেমা না। সিনেমাতে কি দেখাইতো? যে বিয়ে হয়ে গেছে মানে স্বর্গ সুখ, যে আগে বিয়ের আগে সব ঝামেলা, নায়ক নায়িকার মিল হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে মানে পরে খালি সুখ, মানে তখন সিনেমা শেষ। শেষ কেন? তখন আমরা ধরেই নেই যে মিল যেহেতু হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তাইলে বোধহয় আর জীবনে কোনো কষ্ট নাই। কিন্তু আসল কাহিনী হচ্ছে যে আগের যে কষ্ট, এইটা মনে করে যে বর্ণনা করে শেষ করা যায়, বোঝানো যায়, এই জন্য এটা নিয়ে মানুষ সিনেমা বানায়। বাংলাদেশে বিশেষ করে এই ধরনের সিনেমা বেশি চলে। কিন্তু বিয়ের পরে যে এই কষ্টটা, এইটার যে লেভেল, এইটা আসলে এই সিনেমাটোগ্রাফি দিয়ে বুঝাইয়া প্রকাশ করার মতো না। এই জন্য ওইটা নিয়ে আর সিনেমা খুবই কম হয় বাংলাদেশে। যে তুমি যে ভাবতেছো পড়াশোনা ভালো লাগে না, বিয়ে করে ফেলবো, বিয়ে করলে মনে হয় যে সব ভালো, ওইটা পরে আর কাউরে কমেন্ট করেও বুঝাইতে পারবে না। এখন তো তাও কমেন্ট করতে পারতেছো, পরে আর কমেন্টও করতে পারবে না, এমন বিপদে এমন কষ্টে পড়বা। দেখো, তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে এবং এদের একটি সাধারণ স্পর্শক আছে। বড় বৃত্তটির ব্যাসার্ধ 4, মাঝারি বৃত্তটির ব্যাসার্ধ 2 হলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত? ওয়েট, তিনটা বৃত্তই কি হরে? সাধারণ স্পর্শক আছে। আচ্ছা, সাধারণ স্পর্শক যদি থাকে, সাধারণ স্পর্শক একটা বৃত্ত একটা বৃত্তের ভিতরে থাকলে সাধারণ স্পর্শক থাকবে? ওইটা আমি তোমাকে বোঝাই। মনে করো একটা বৃত্ত একটা বৃত্তের ভিতরে, তিনটা বৃত্ত এই যেরকম, এই তিনটা বৃত্তের সাধারণ স্পর্শক মনে করো যে এরকম, এই যে দেখো এরকম তিনটা বৃত্ত, ওয়েট ওয়েট, এইভাবে হবে না। তিনটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, দেখো তিনটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে এবং এদের একটি সাধারণ স্পর্শক আছে। বড় বৃত্তের ব্যাসার্ধ 4, মাঝারি বৃত্তের 2, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? তুমি যদি এইভাবে আঁকাও তাইলে এই তিনটা বৃত্ত কিন্তু পরস্পরকে স্পর্শ করে নাই। এইভাবে করলে হবে না। এই যে দেখো, এইটা বড়, মাঝারি, তারপর ছোট, এইভাবে তুমি যদি করো তাহলে প্রত্যেকটা বৃত্ত কিন্তু প্রত্যেকটাকে স্পর্শ করে নাই, তিনটা জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে আছে। সাউন্ড চলে গেছে? ওয়েট ওয়েট ওয়েট, এখনো বুঝাই নাই, টেনশন নাই। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? আবার নতুন করে বলি, দেখো তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে। দেখো তিনটা বৃত্ত একটা একটাকে কি করে? স্পর্শ করে এবং এদের একটি সাধারণ স্পর্শক আছে। বড়টির ব্যাসার্ধ 4 একক, মাঝারি বৃত্তের ব্যাসার্ধ 2 একক, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? তো এই টাইপটা ফরম্যাটটা কিরকম হবে আমি তোমাকে আগে বোঝাই। তুমি যদি এইভাবে একটা বৃত্তের ভিতরে আরেকটা নিয়ে এইভাবে চিন্তা করতে থাকো তাইলে এইভাবে হবে না। কারণ পরস্পরকে স্পর্শ করে মানে একটা বৃত্ত আরেকটাকে জাস্ট তিনটাকে স্পর্শ করে। এটা প্রশ্নটাতে বহিঃস্পর্শ বলা থাকার কথা, পরস্পরকে বহিঃস্পর্শ করে মেবি উল্লেখ ছিল। আচ্ছা, তাও এটার উত্তরটা করার জন্য দেখো চিত্রটা কিরকম হবে। চিত্রটা হবে এরকম।
এই যে দেখো পরস্পর পরস্পরকে স্পর্শ করছে, বুঝছো? দেখো প্রত্যেকটাকে স্পর্শ করে আছে, প্রত্যেকটাকে স্পর্শ করেছে। চিত্রটা হবে এইরকম, একদম অন্তঃস্পর্শ দিয়ে করলে একটা এটাকে প্রত্যেকটাকে স্পর্শ করে, তখন জিনিসটা লজিক্যাল হইল না। বুঝতেছো ঘটনা? দেখো এই যে দেখো, এই দুইটা বৃত্ত পরস্পর পরস্পরকে বহিঃস্পর্শ করছে, এই দুইটা পরস্পর পরস্পরকে বহিঃস্পর্শ করছে, এরা দুইটাও পরস্পর পরস্পরকে কি করছে? বহিঃস্পর্শ করছে। এইভাবে চিত্রটা আঁকাইতে হবে। এখন খেয়াল করে দেখো, তোমাকে কি বলছে? এই তিনটা বৃত্তের একটা সাধারণ স্পর্শক আছে। ধরো এই তিনটা বৃত্তের সাধারণ স্পর্শক এই যে, হচ্ছে না তো, আর একটু ছোট করতে হবে, ওয়েট। হ্যাঁ ওয়েট, এটা একটু বড় করে দিই। ফাইন, এইবার দেখো, এই যে দেখো, এটা হচ্ছে ঘটনা। এই যে তিনটা বৃত্ত পরস্পর পরস্পরকে স্পর্শ করে আছে, বুঝছো? এখানে বলছে তিনটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তো চিত্রটা কিন্তু এইভাবে নিতে হবে। তুমি যদি একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা একাই ফেলো, তাইলে এই তিনটা পরস্পর পরস্পরকে স্পর্শ করে এই ঘটনা ঘটবে না। তখন জাস্ট একটার ভিতরে একটা বিন্দুতেই, জাস্ট একই বিন্দুতে তিনটা একই সাথে স্পর্শ করে আছে, তো ওইভাবে আঁকাইলে হবে না, এইভাবে নিতে হবে। কারণ ওইভাবে তুমি যদি নেও তখন স্পর্শকের দৈর্ঘ্য তো নাই, ওইভাবে নিলে আরেকটা অসুবিধা কি, তুমি একই বিন্দুতে মনে করো তিনটা একই বিন্দুতে স্পর্শ করো, ওটার কোনো স্পর্শকের দৈর্ঘ্যও নাই, তখন তুমি কন্ডিশন কোনটা বসাবা? হ্যাঁ দেখো, এখন ওয়েট, দেখো প্রথম বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, একটু ওয়েট, আগে আমাকে চিত্রটা আঁকাই দিয়ে দাও, পরে তোমাদেরকে বুঝাইতেছি। এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 4, এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 2। ধরলাম এই বৃত্তের ব্যাসার্ধ আর, বাকিগুলা যেহেতু একটা দেওয়াই আছে, এটাকে ধরলাম আর। ধরলাম নির্ণয়, দেখো তোমার কাছে চাইছে কি, তোমার কাছে চাইছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, তোমার কাছে চাইছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, ধরলাম ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? আর। ধরলাম ছোট বৃত্তের ব্যাসার্ধ আর। ফাইন, এখন আমাকে তোমরা বলো, কি বলবা? এই যে আগে তুমি মনে করো এখানে দুইটা বড় বৃত্ত এবং মাঝারি বৃত্ত, এই দুটা বৃত্তের সাধারণ স্পর্শক ধরো এ আর বি, এটা দৈর্ঘ্য কত বাইর করো, এ বি কত বাইর করো, 2√, যে দুইটা বৃত্তের স্পর্শবিন্দু নিছো এদের ব্যাসার্ধ দুইটার গুণফল মনে আছে? এই মনে আছে কার কার? 2√8, বা এটা হবে 4√2। দেখো এ বি ভালো মতো বুঝছো, 2√, ব্যাসার্ধ দুইটার গুণফল, এটার ব্যাসার্ধ 4, এটার ব্যাসার্ধ 2। ফাইন, এখন এই এই স্পর্শকটা তো এই বৃত্তকেও স্পর্শ করছে, ধরলাম সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে আমি কি এটা লিখতে পারি বলো? এসি সমান এসি, এখন আমি এসি এর দৈর্ঘ্য বের করবো। এসি মানে 2√, এসি মানে কি এই বৃত্ত এবং এই বৃত্ত, এই দুটা ব্যাসার্ধ গুণফল 4r। আবার বিসি 2√, এটার ব্যাসার্ধ এবং এটার ব্যাসার্ধ গুণফল 2r। আমি লিখতে পারি কিনা বলো, ভালো মতো বুঝছো? এ থেকে সি 2 এই দুইটা ব্যাসার্ধের √, ব্যাসার্ধ দুইটার গুণফল। আবার বি থেকে সি 2√, এই দুইটা বৃত্তের ব্যাসার্ধ দুইটার গুণফল। এখন আমি কি এখানে বলতে পারি যে এ বি সমান, অবশ্যই এ বি সমান এসি প্লাস বিসি, শেষ, এখানে বসা দিলে আর চলে আসবে, বেশ শেষ, বুঝছো? এ বি সমান 4√2, এসি সমান 2√4r প্লাস বিসি সমান 2√2r। এখান থেকে ডিরেক্ট আর এর মান চলে আসবে, ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দিলে আর এর মান চলে আসবে। কে কে বুঝছো বলো? আমি আবার বলতেছি, ওয়েট ভাই, এই যে সাধারণ স্পর্শকটা তিনটা, এই দেখো তিনটা বৃত্তেরই সাধারণ স্পর্শক, প্রত্যেকটা বৃত্তকে পরস্পর স্পর্শ করে আছে, প্রত্যেকটাকে পরস্পর স্পর্শ করা এইভাবে বহিঃস্পর্শ ভাবেই সম্ভব। অন্তঃস্পর্শ হলে প্রত্যেকটা একটা বিন্দুতেই থাকবে, তখন আর স্পর্শকের কোনো দৈর্ঘ্যই থাকবে না, সাধারণ স্পর্শকে তখন আর কোনো দৈর্ঘ্য থাকবে না, এই জন্য এইভাবে আগাইতে হবে বহিঃস্পর্শ। তাহলে এ থেকে বি, এটার মান তো ডিরেক্ট বাইর করে ফেলবো, কারণ এই দুইটা বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি। তারপরে এসি, তারপরে বিসি,
তাহলে এখানে তো আমি দেখেই বুঝতেছি এ বি সমান হবে এসি প্লাস বিসি। এখন এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাও, ডিরেক্ট ক্যালকুলেটরে বসে বলো, ডিরেক্ট ক্যালকুলেটরে বসে বলো 0.686 আসবে। হ্যাঁ ভেরি গুড, 0.686 মিটার, সরি মিটার না তো একক, কিছু তো বলা নেই, এত একক শেষ। বলো তো কে কে বুঝছো? খুবই চমৎকার মেথ, খুবই চমৎকার মেথ। এইখানে ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা, অথবা তুমি চাইলে স্কয়ার করেও বাইর করতে পারো, যে এটা তো ভ্যালু বাইর হয়ে গেছে, এক পাশে করে উভয় পক্ষকে স্কয়ার করে দিলা, ডাজেন্ট ম্যাটার, ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দাও, ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দাও। 4√2 উত্তর মিলছে কিনা বলো? 2 ইন্টু রুট ওভার অফ 4 ইন্টু আর মানে এক্স প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 2 ইন্টু এক্স। শিফট সলভ, আমরা ইনিশিয়াল গেজ 1 দিলাম, 0.686 মিলে গেছে, 0.686। বুঝতে পেরেছ? চমৎকার একটা ম্যাথ করলাম না? এখন এই যে এই জিনিসটা কেন মুখস্থ রাখতে বলছি বুঝছো কে কে বলো? আজকে ক্লাসটা এখানেই শেষ। তো বৃত্ত অধ্যায় আরও একটা টাইপ বাকি আছে, ওটার উপর ছোট আরও একটা ক্লাস নিব, বাট সেটা মেগা এক্সামের আগে দরকার নাই। আজকে ক্লাস পর্যন্ত যা পড়াইছি এবং আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব, লেকচার 9-10 মিলে, লেকচার আজকে ক্লাস পর্যন্ত যা পড়াইছি এবং লেকচার 9 এবং 10 মিলে যা বাড়ির কাজ দিব, লেকচার 9 এবং 10 মিলে তো আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব, অতটুকুর উপর মেগা এক্সাম। এখন একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে সাধারণ স্পর্শক, মানে সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক। ওইটা কোনো পরীক্ষা এখনো পর্যন্ত কোনো বোর্ডের পরীক্ষা, এখনো পর্যন্ত কোনো অ্যাডমিশন টেস্টে ওইটা আসে নাই, বাট আমরা পড়বো। এই নাকি পরীক্ষা পিছায় দিব, আজকে শেষ হবে না, আমার এই যে 9টার মধ্যে বেরোইতে হবে, তো আমার 10টার মধ্যে এয়ারপোর্টে থাকা লাগবে, পরীক্ষা কি পিছায় দিব? আরও একটা ক্লাস লাগবে, ওটা না পড়াইলে হচ্ছে না। শোনো, আরও একটা টপিক বাকি আছে, ওইটা যদিও ওই টপিকটা এখনো পর্যন্ত কোনো পরীক্ষায় আসে নাই। তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এবং সমীকরণ, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এবং সমীকরণ, ওটা এখনো পর্যন্ত কোনো অ্যাডমিশন টেস্টে দেখি নাই আসতে, বাট আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা বৃত্তের পরীক্ষা 29 তারিখ দিয়ে দিই, 29 তারিখ শুক্রবার বৃত্তের পরীক্ষা 29 তারিখ থাকুক। আর বাস্তব সংখ্যা যেহেতু ছোট অধ্যায়, শোনো সাইকেল চারে যারা আসো তোমাদের উদ্দেশ্যে বলি, বাস্তব সংখ্যা খুবই ছোট অধ্যায়, ওইটার পরীক্ষা আমি দেশে ব্যাক করে একটা ক্লাস নিয়ে তার 3-4 দিন পরে এই পরীক্ষা নিয়ে নেব, কারণ ওটা পড়তে তোমার 2 দিন পড়লে মোর দিন এনাফ। আর প্র্যাকটিস শিটগুলো সলভ করা শুরু করে দাও যতটুকু পারা যায়। ঠিক আছে, তো আজকের ক্লাস পর্যন্ত যা পড়াইছি এটার উপরেই এক্সাম, যদিও আরও একটা ক্লাস নিব, বাট পরের ক্লাসে যা পড়াবো ওগুলো আসলে একাডেমিকে অ্যাডমিশনে এখনো আসে নাই। তির্যক সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক ওগুলো দেখাবো, বাট অত ইম্পর্টেন্ট, ওটা বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা, বড় জোর আর 1 ঘন্টা লাগবে। তো ঠিক আছে, এই ছিল আজকে ক্লাস। বৃত্ত কিন্তু শেষ, এই একাডেমিক বলো অ্যাডমিশন বলো, একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য বৃত্তের যতগুলো টাইপ দরকার সব কমপ্লিট হয়েছে, এখন তুমি নিজেই পারবা। বাট অ্যাডমিশনে বৃত্তের সাথে সরল লেখা অনেক বেশি মিক্স হয়, বৃত্তের ম্যাথের সাথে সরল লেখার ম্যাথ মিক্স করে দেয়, কাজেই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সরল লেখা ভালো মতো না পারলে কিন্তু বৃত্তের ম্যাথে আটকে যাবা, সরল লেখার অনেক কনসেপ্ট লাগে, তো এই জন্য অবশ্যই সরল লেখা পড়া থাকতে হবে। তো বৃত্ত আমাদের শেষ, আমি আবার বলতেছি বৃত্ত কিন্তু শেষ। এরপরে ওই টপিকটা আমি পড়াবো, বাট ওইটা না পড়াইলেও কিচ্ছু যায় আসে না আপাতত, কারণ যেহেতু কোনো পরীক্ষায় এখনো পর্যন্ত ওটা আসে নাই, বাট আমরা পড়বো। তবে আজকে ক্লাস পর্যন্ত যাবারই কাজ দেবো, লেকচার 9 এবং 10 মিলে ওটা পর্যন্তই মেগা এক্সাম, তোমরা ওইভাবে প্রিপারেশন নাও। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে ক্লাসটা এ পর্যন্তই। তো দেখা হবে, শোনো আগামী সপ্তাহে, তোমাদের বলে রাখতেছি, আগামী সপ্তাহে শনি সোম বুধ শুক্র 4 দিনই সাইকেল 4-এ রাকিব ভাইয়া ক্লাস নিবে। আগামী সপ্তাহে আমার 2টা ক্লাস ছুটি থাকবে, ছুটি না, ক্লাস তো ছুটি না, ওই টাইমে রাকিব ভাইয়া ক্লাস নিবে। ঠিক আছে, জটিল সংখ্যা অধ্যায়ের। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী। টাটা।